তো সবাই তাহলে খেয়াল করো, আমরা আপাতত আমরা ট্রান্সডিউসার্স নিয়ে পড়াশোনা কিছুটা এগিয়ে রাখবো। হ্যাঁ, তো শুনতে পাচ্ছি তো আমরা সবাই, তাই তো ঠিকঠাক মতো? জি স্যার। আচ্ছা, তো দেখো আমাদের পিএমএমসি তে সামান্য কিছু বাকি আছে। হ্যাঁ, ওখানে আমরা দুইটা জিনিস শিখব। পিএমএমসি, হ্যাঁ, তো গ্যালভানোমিটার তো আমরা পড়ছি, ডিয়ারসনভাল গ্যালভানোমিটার, তার সাথে পিএমএমসি হুবহু প্রায় সেম, শুধু একটা জায়গায় পার্থক্য আমরা দেখব যে ডিয়ারসনভাল গ্যালভানোমিটারে কি ছিল বলতো, আমাদের মেজারমেন্টটা বা কোনো কারেন্ট বা ভোল্টেজের উপস্থিতি আছে কিনা সেটা আমরা কিভাবে এক্সপ্রেস করতাম বা প্রকাশ করতো কিভাবে, সেখানে একটা পয়েন্টার ছিল নাকি মিরর এবং রিফ্লেকশন মিরর ছিল স্যার। হ্যাঁ, মিরর ছিল, মিরর ছিল। তো আমরা পিএমএমসি তে যে দেখব জাস্ট আমাদের ওই মিরর রিফ্লেকশন সিস্টেমের বদলে কি থাকবে, আমাদের এখানে পয়েন্টার থাকবে, যেটা একটা স্কেল বরাবর মুভ করে আমাদেরকে রিডিং দিবে। এই এতটুকু পার্থক্য। আর বেসিক্যালি দেখবা যে গভর্নিং ইকুয়েশন, যেটাকে আমরা টর্ক ইকুয়েশন বলি, সবকিছুই হুবহু সেম। তো এটার পরে আমরা দুইটা জিনিস ওখানে শিখবো, সেটা ফিজিক্যাল ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো আশা করি যখন আমরা ফিজিক্যাল ক্লাস শুরু করব। তো একটা হচ্ছে আমরা মাল্টি রেঞ্জ ডিসি ভোল্টমিটার, হ্যাঁ, আরেকটা কি মাল্টি-রেঞ্জ ডিসি অ্যামিটার, অর্থাৎ অ্যামিটার এবং ভোল্টমিটারের রেঞ্জটা কিভাবে আমরা এক্সটেন্ড করা যায় সেটা আমরা এখান থেকে দেখব। তো রেজিস্ট্যান্স কিভাবে সিরিজে অ্যাড করতে হবে নাকি প্যারালালি অ্যাড করতে হবে, কত মানের রেজিস্ট্যান্স কোন রেঞ্জের জন্য আমার লাগবে, কিভাবে এগুলো আমরা হিসাব করব। হ্যাঁ, কেউ যদি আমাকে বলে যে এরকম এরকম একটা করে আমাকে একটা ভোল্টমিটার বা একটা অ্যামিটার ডিজাইন করে দিন, তো আমার এই রেঞ্জগুলো লাগবে, এরকম সিম্পল কিছু টাস্ক আমরা ওখান থেকে শিখব। তো যাই হোক, আপাতত আমরা আমাদের পড়াশোনাটা আমরা একটা নতুন ডোমেইনে আমরা করতে চাচ্ছি। কারণটা হচ্ছে যেহেতু আমরা সবাই একসাথে ক্লাস করছি, আমরা একটা একই রকমের টপিক শুরু করে একটা ফ্লো ধরে রেখে আমরা আগানোর চেষ্টা করব। হ্যাঁ, তো তোমাদের সিলেবাস বা কন্টেন্ট নিয়ে কোনো কনফিউশন অ্যারাইজ করার জায়গায় থাকবে না, তোমাদেরকে সবকিছু আমি গুছিয়ে ঠিকঠাক মতো বুঝিয়ে দেব। তো তোমরা আপাতত একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, ট্রান্সডিউসার্স, তোমরা এই কথাটার সাথে কি পরিচিত? জি স্যার। ট্রান্সডিউসার মানে কি বলতো? যে কেউ, ট্রান্সডিউসার কাকে বলি আমরা? ধরা বাঁধা সংজ্ঞা বলতে হবে না বইয়ের ভাষায়, জাস্ট কনসেপ্টটা কি যদি বলতে পারো, খেয়াল থাকে, মনে থাকে, বল তোমরা। স্যার হচ্ছে একটা ডোমেইনের এনার্জিকে হচ্ছে অন্য ডোমেইনের এনার্জিতে কনভার্ট করা। একদমই তাই, হুবহু একদমই তাই, এক্স্যাক্টলি এটাই। তো দেখো, সবার জন্য আমি বলি থ্যাংক ইউ যে রেসপন্স করছো। তো ট্রান্সডিউসার্স, এখানে একটু আমরা যদি পড়ি তাহলে দেখো আমরা একটু বুঝতে পারবো। তো ফার্স্ট আমি একটু বলি যে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে ওয়ান ফর্মের এনার্জিকে অ্যানাদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা। তো এইটা যে করে তাকে আমরা কি বলবো? ট্রান্সডিউসার। হ্যাঁ, তো এটার সাথে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেশিন বা সেন্সর এগুলোর কিন্তু পার্থক্য আছে। তো ট্রান্সডিউসার আর সেন্সর খুব কাছাকাছি। তো সেন্সরের কাজ কি বলতো? সেন্সর কোনো কিছু সেন্স করে আউটপুটে একটা ইন্ডিকেশন দেয়। হ্যাঁ, আর ট্রান্সডিউসারটা কি আমরা মেইনলি মনে রাখবো যে ট্রান্সডিউসার হচ্ছে একটা ফর্মের এনার্জি দিয়ে আমাকে ট্রান্সডিউসারকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, একে অ্যাকচুয়েট করতে হবে। অ্যাকচুয়েট করা মানে কি? একে ক্রিয়াশীল করে তোলা, বা একে মনে করো যে অ্যাক্টিভ করে তোলা। তো অন ফর্মের এনার্জিটাকে যদি তুমি দাও তাহলে এটা ওই ফর্মের এনার্জিটাকে কনভার্ট করে অ্যানাদার ফর্ম অফ এনার্জিতে সে কনভার্ট করে দেয়। একে আমরা ট্রান্সডিউসার বলবো সহজ কথায়। তো ওই সব থেকে সহজ কথায় কিন্তু খুব ছোট্ট করে বলছেন যে অন ডোমেইনের এনার্জিকে অ্যানাদার ডোমেইনের এনার্জিতে কনভার্ট করে দেবে যে টুল বা ডিভাইস, তাকে আমরা ট্রান্সডিউসার বলবো। হ্যাঁ, তো তোমাদেরকে একটু বলি যে তোমরা ট্রান্সডিউসার এবং সেন্সরের পার্থক্য কি এটা কিন্তু তোমরা পড়বা। হ্যাঁ, আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে সাপ্লাই দেব, এটি ম্যাটেরিয়ালসের মধ্যে কোনো একটা জায়গায় এটা এই সফটটা আছে টেবিল আকারে। হ্যাঁ, ট্রান্সডিউসার এবং সেন্সরের পার্থক্য
এটা তোমরা এখান থেকেও পড়তে পারো, চাইলে অবশ্যই তোমরা নিজের মতো করে ইন্টারনেট থেকে, বই থেকে, যেখান থেকে ইচ্ছা পড়তে পারো। তো অবশ্যই এই জিনিসটা একটু দেখবা, হ্যাঁ, যে ট্রান্সডিউসার এবং সেন্সরকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি বা এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি কিভাবে। তো এটা কিন্তু অনেক সময় 1-2 মার্কের জন্য পরীক্ষায় আসে অনেক সময়। তো মেইন কথা হচ্ছে আমাদেরকে একটু শিখতে হবে, জানতে হবে। এছাড়া কিছুই না যে পরীক্ষায় আসবে এর জন্য পড়বো তা না। যাই হোক, এখন দেখো, process of converting one form of energy into another is called transduction. তাহলে ফার্স্ট খেয়াল করো, ট্রান্সডিউসার কিন্তু বলা হচ্ছে না, ফার্স্ট এটা হচ্ছে প্রসেসটার কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে প্রক্রিয়ায় একটা ফর্মের এনার্জিকে অ্যানাদার ফর্মে আমরা কনভার্ট করব, সেই প্রক্রিয়াকে বলবো ট্রান্সডাকশন। এবং যে আমাকে এই কাজটা করে দিবে তাকে আমরা কি বলবো? ট্রান্সডিউসার। and the device that performs this function is called a transducer. খুবই সিম্পল। তো ফিজিক্যাল প্যারামিটারস টু বি মেজার্ড আর মোস্ট অফ দ্য টাইম নন ইলেকট্রিক্যাল। আচ্ছা দেখো তো আমাদের সিগন্যালগুলো, তুমি একটু প্রকৃতির দিকে তাকাও, আমাদের ডেইলি লাইফের দিকে তাকাও তোমরা, মোস্ট অফ দ্য টাইম সিগন্যালের প্রকৃতিটা কেমন বলো তো? অ্যানালগ নাকি ডিজিটাল? এই যে দেখো আমরা কথা বলছি বা আমরা লাইট ইন্টেন্সিটি মেজার করব, হ্যাঁ, যে কোনো বা শব্দের উচ্চতা মেজার করব, ডিসটেন্স মেজার করব, যাই হোক না কেন, এগুলো কেমন বলো তো? অ্যানালগ টাইপের নাকি ডিজিটাল টাইপের ডেটা? অ্যানালগ টাইপ, ভেরি গুড। এবার বলো তো মোস্ট অফ দ্য সিগন্যালই কি বলো তো? নন ইলেকট্রিক্যাল না, তাই তো? কিনা ইলেকট্রিক্যাল ডোমেইনে নাকি অ্যানাদার রাদার দ্যান ইলেকট্রিক্যাল? অবশ্যই নন ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রিক্যাল ডোমেইনের না। কিন্তু আমরা চাই কি বলতো? আমরা চাই যে কোনো ফিজিক্যাল প্যারামিটারের মেজারমেন্টকে যদি আমরা কনভার্ট করে সামহাউ ইলেকট্রিক্যাল ডোমেইনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি করতে পারবো বলতো? আমরা ওই সিগন্যালটা নিয়ে তখন আমাদের ইচ্ছা মতো যে কোনো প্রসেসিং বলো, ম্যানিপুলেশন বলো, হ্যাঁ, এরপরে সিগন্যাল ট্রান্সমিট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, এরপরে সংরক্ষণ, হ্যাঁ, বা সেভ করে রাখা, যেটাই করো না কেন তুমি খুব ইজিলি তুমি এটাকে হ্যান্ডেল করতে পারবা। এজন্য আমরা কি চাই? যে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস দেখো আর কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস ফর বেটার মেজারমেন্ট। দেখছো যে আমরা কি করি? নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতে চাই ফর বেটার মেজারমেন্ট। দিস ইজ বিকজ ইলেকট্রিক্যাল মেথডস অফ মেজারমেন্ট, যেমন কি এখানে তাহলে আমরা ইলেকট্রিক্যাল সেন্সিং এলিমেন্ট গুলো ইউজ করতে পারবো, সিগন্যাল কন্ডিশনিং করতে পারবো, ট্রান্সমিশন করতে পারবো, ইন্ডিকেশন, হ্যাঁ, এরপরে ডাটা সংরক্ষণ, সবকিছু আমরা এখানে অনেক ইজিলি করতে পারবো। দেখো আর মাস মোর অ্যাডভান্টেজেস দেন আদার মেথডস। তো আদার মেথডস মানে কেমন? মেকানিক্যাল এবং কেমিক্যাল, এই ধরনের ডোমেইনের এনার্জি বা মেজারমেন্টকে যদি আমরা সামহাউ ইলেকট্রিক্যাল ডোমেইনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা অনেক সুবিধাজনকভাবে সেগুলোকে আমরা ম্যানিপুলেশন করতে পারবো। তো ট্রান্সডিউসার কেন ইউজ করবো আমরা বুঝতে পারছো তোমরা? অ্যানাদার ফর্মের এনার্জিকে ঘুরিয়ে ফিরে ট্রান্সডিউসার ইউজ করে আমাদের টার্গেট হচ্ছে আমরা সেটাকে ইলেকট্রিক্যাল ডোমেইনে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। বুঝতে পারছো সবাই? এই তোমরা একটু হা হু করো মাঝে সাঝে, হ্যাঁ, নইলে কিন্তু আমার মনে হবে যে আমি ফাঁকা মাঠে কথা বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর দেখো দ্য ডিভাইসেস হুইচ কনভার্টস আদার ফর্ম অফ এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল ফর্ম। এখন দেখছো এখানে কিন্তু আমি এখন আর ইন জেনারেল সংজ্ঞা বলছি না, এখানে কিন্তু আমি এখন স্পেসিফিকলি বলে দিচ্ছি কি বলতো? যে অ্যানাদার অন্য যে কোনো ফর্মের এনার্জিকে আমাকে ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করে দেবে, তাকে আমরা কি বলবো? এবার দেখো স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বলবো। ভেরি গুড। এখন আমাদের এই পড়াশোনায় বা আমাদের সামনের দিনগুলোতে আমরা ট্রান্সডিউসার বললে কি বুঝবো বলতো? ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারই বলবো, হ্যাঁ। আমরা আলাদা করে যদি উল্লেখ নাও করি তবুও আমরা ট্রান্সডিউসার বলতে কি বুঝবো বলো? ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। দেখো এখানে বলা আছে however with reference to this course when we say transducer it refers to electrical transducer। বুঝতে পারছো সবাই কথাটার মানে? আলাদাভাবে স্পেসিফিকলি না বললেও ট্রান্সডিউসার মানে আমরা এখানে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারই বুঝবো, অর্থাৎ যে ট্রান্সডিউসার এনাদার যে কোনো ফর্মের এনার্জিকে ইনপুট নিয়ে আমাকে ইলেকট্রিক্যাল ডোমেইনে কনভার্ট করে দিবে। তো এখানে এনাদার একটা ডেফিনিশন আছে, দেখো এই ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ when actuated by energy in one form produces an electrical output energy। তো
তো এই সংজ্ঞাগুলো খুবই ইন জেনারেল সংজ্ঞা। এটা যেভাবে এখানে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে এভাবে দিতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট। তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে তোমার মতো করে লিখতে পারো। এখন দেখো অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। এখন ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার গুলোর অ্যাডভান্টেজ গুলো কি, এগুলো সব কিন্তু তোমরা পয়েন্ট ধরে ধরে পড়বা। এগুলো ওই যে অ্যানালগ ডিজিটাল সিগন্যালের পার্থক্যের মতোই, সবগুলো এখানে মিল আছে। এগুলো তোমাদেরকে ধরে ধরে পড়ানোর কিছুই নাই, তোমরা নিজেরাই এগুলো পড়লে বুঝতে পারবা। এবং এই পয়েন্টগুলো পড়ায় কোথাও যদি তোমরা কোনো স্ট্রাগল ফেস করো, সমস্যা মনে হয়, অবশ্যই তোমরা বলবা, আমরা আলোচনা করবো। তো এগুলো তোমরা নিজেরা পড়ে নেবা। এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো হাতে ধরে পড়ানোর কোনো কিছু নাই। আচ্ছা, এবার দেখো ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার। হ্যাঁ, যে ট্রান্সডিউসার গুলোকে আমরা কিভাবে আমরা এগুলোকে শ্রেণী বিভাগ করতে পারি। তো এদেরকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে এদেরকে আমরা ক্লাসিফাই করতে পারি। তো এর মধ্যে কয়েকটা পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ কি হতে পারে, দেখো এনার্জি কনভার্সনের মেথডটা কেমন, হ্যাঁ, কোন মেথডে সে এনার্জি কনভার্ট করে, আবার তার আউটপুট সিগন্যালের নেচারটা কেমন, এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ট্রান্সডিউসারকে ভাগ করতে পারি। কিন্তু এখন আমরা দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল বা মেথড অফ এনার্জি কনভার্সন, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আমাদের ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারকে আমরা কি ভাগে ভাগ করতে পারি সেগুলো একটু আমরা এখন দেখবো। দেখো এই ক্লাসিফিকেশন ক্যান বি ডান based on the electrical circuit parameter that is meant to be changed due to the presence of the physical parameter to be measured। অর্থাৎ দেখো সবাই একটু খেয়াল করবা যে একটা ফিজিক্যাল এনার্জি তো তুমি এখানে দিচ্ছ, তাই না, একটা এনার্জি এখান থেকে তুমি ইনপুট দিচ্ছ, দিয়ে তোমার এই যে ট্রান্সডিউসারটা তার কোন প্রপার্টি চেঞ্জ হবে, এইটার উপস্থিতির কারণে তার কোন প্রপার্টি চেঞ্জ হবে, তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে আউটপুট প্রডিউস করবে, নাকি ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে আউটপুট প্রডিউস করবে, নাকি ইন্ডাকটেন্স চেঞ্জ হয়ে আউটপুট প্রডিউস করবে, নাকি আমার ট্রান্সডিউসারের ভোল্টেজ কারেন্ট এগুলো চেঞ্জ হয়ে তার আউটপুটটা প্রডিউস করবে। এগুলোর উপর ভিত্তি করে আমরা দেখো রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার, ক্যাপাসিটেন্স ট্রান্সডিউসার, ইন্ডাকটেন্স ট্রান্সডিউসার এবং কি আছে ভোল্টেজ এন্ড কারেন্ট ট্রান্সডিউসার। তাহলে একটু বলো তো যে রেজিস্টিভ ট্রান্সডিউসার কাকে বলবো? যে ট্রান্সডিউসার ফিজিক্যাল কোন এনার্জির উপস্থিতিতে তার কি চেঞ্জ হবে, কোন প্রপার্টি চেঞ্জ হবে বলো? রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, ডেল আর তৈরি হবে, হ্যাঁ, তার নিজস্ব একটি রেজিস্ট্যান্স থাকবে। স্বাভাবিক অবস্থায় কোনো এনার্জি না দিলেও দেখা যাচ্ছে সে এক ধরনের রেজিস্ট্যান্স শো করছে। এখন এনার্জি ইনপুট দেওয়ার ফলে তার রেজিস্ট্যান্সটা কিন্তু কি হবে, চেঞ্জ হবে, ডেল আর প্লাস মাইনাস হবে। হ্যাঁ, এই যে ডেল আর পরিমাণ চেঞ্জ হলো ফিজিক্যাল কোনো এনার্জির উপস্থিতিতে, ওই ডেল আর চেঞ্জ হওয়ার কারণেই কি হবে, আমরা ইলেকট্রিক্যাল ডোমেইনে একটা কি পাবো বলো, সিগন্যাল পাবো। এই জন্য আমরা একে কি বলবো, রেজিস্টিভ ট্রান্সডিউসার। এবার যদি তুমি বলো ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার, তাহলে কি হবে বলো, এক্সটার্নাল এনার্জির উপস্থিতিতে আমার ট্রান্সডিউসারের কোন প্রপার্টি চেঞ্জ হবে বলো? ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, ভেরি গুড, অনুরূপভাবে ইন্ডাকটেন্স চেঞ্জ হবে, হ্যাঁ, অথবা ভোল্টেজ এবং কারেন্টের লেভেল চেঞ্জ হবে। যাই হোক, এখন এইগুলো এখান থেকে আমরা জাস্ট একটু কনসেপ্টটা নিয়ে যাই, সামনে এইগুলো আমরা দেখো বিস্তারিত পড়বো, তখন তোমরা এগুলো বুঝতে পারবে যে কিভাবে এই নামগুলো আমরা ব্যবহার করছি এখানে। অ্যানাদার ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার। তো ট্রান্সডিউসারকে আমরা অ্যানাদার ক্লাসিফিকেশন করতে পারি, যেখানে কি বলা হবে, দুইটা শ্রেণী বিভাগকে। দেখো প্রাইমারি ট্রান্সডিউসার্স, একটা হচ্ছে কি সেকেন্ডারি ট্রান্সডিউসার। এগুলো আবার কেমন? তো অনেক সময় দেখো আমরা একটু ওয়ার্ক স্পেসে যাই, অনেক সময় এমন হয় যে সে আমাকে দুই ধাপে ট্রান্সডিউসার ব্যবহার করা লাগতে পারে। সবাই ভালোভাবে খেয়াল করবে, কিন্তু খুব সিম্পল জিনিস। কেন? সে সাপোজ মনে করো প্রেসারকে তুমি ইলেকট্রিক্যাল ডোমেইনে নিয়ে আসতে চাও। এখন দেখা যাচ্ছে আমাদের হাতে তেমন বেটার কোনো ট্রান্সডিউসার নেই, সুবিধাজনক ট্রান্সডিউসার নেই যে সরাসরি কি করতে পারে বলো, প্রেসারকে ইলেকট্রিক্যাল ডোমেইনে সরাসরি কনভার্ট করতে পারে। এজন্য অনেক সময় আমাকে একটু কি বলো, বেশি ঝামেলা করে এই কাজটা করিয়ে নেওয়া লাগতে পারে। কেমন? সাপোজ প্রেসারকে ফার্স্ট আমি কিসে কনভার্ট করলাম, ডিস্টেন্স। বি কেয়ারফুল, সবাই একটু ভালোভাবে খেয়াল করবো। তো প্রেসারকে একটা ট্রান্সডিউসার দিয়ে আমি কিসে কনভার্ট করলাম বলো,
ডিসটেন্সে। তাহলে এই যে প্রাথমিক Distance. স্টেজে যে ট্রান্সডিউসারটা আমরা ইউজ করছি, এটা কি ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার নাকি নন ইলেকট্রিক্যাল? খুব দ্রুত বলো। Non-electrical. নন ইলেকট্রিক্যাল। কারণ কি? এটার আউটপুট কি ইলেকট্রিক্যাল ডোমেইনে পাইছি আমরা? বলো। প্রেসার দিয়ে ডিসটেন্স পাচ্ছি, তো এটা কিন্তু নন ইলেকট্রিক্যাল। হ্যাঁ, এরপর দেখো এই যে ডিসটেন্সকে এখন দেখা যাচ্ছে এখন একটা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার ব্যবহার করে যে ডিসটেন্সকে ইলেকট্রিক্যাল ডোমেইনে হুবহু নিয়ে যাওয়ার মতো রিকোয়ার্ড ট্রান্সডিউসার বা সুবিধাজনক ট্রান্সডিউসার আমাদের কাছে আছে। তখন আমরা এই ডিসটেন্সটাকে ওই ট্রান্সডিউসারে ফিট করিয়ে ইলেকট্রিক্যাল ডোমেইনে আমাদের সিগন্যালটা আমরা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে দেখো যে প্রাথমিক স্টেজের সিগন্যালের সাথে যার দেখা হচ্ছে তাকে আমরা কি বলবো? প্রাইমারি ট্রান্সডিউসার। এবং সেকেন্ড স্টেজে যে ব্যবহার হচ্ছে তাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ট্রান্সডিউসার। হ্যাঁ, তো প্রাইমারি ট্রান্সডিউসার তাহলে মোস্ট অফ দ্য কেস কেমন হবে বলো? নন ইলেকট্রিক্যাল। আর সেকেন্ডারি ট্রান্সডিউসার কেমন হবে বলো? Non-electrical. এই উল্টা হয়ে গেল না? সেকেন্ডারি ট্রান্সডিউসারটা মোস্ট অফ দ্য কেস কেমন হবে? ইলেকট্রিক্যাল হবে না? ইলেকট্রিক্যাল হবে। যে বলছো তুমি এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, বুঝতে পারো। এখানে একটু তাহলে তোমরা খেয়াল করো, transducers that sense a physical phenomenon at the first stage of detection। তাহলে ডিটেকশন একেবারে ফার্স্ট স্টেজে যদি কোনো ট্রান্সডিউসার সেন্স করে তাকে আমরা কি বলবো? প্রাইমারি ট্রান্সডিউসার। যেমন কি থার্মোকাপল। থার্মোকাপল কি জিনিস এটা তেমন বিস্তারিত যাচ্ছে না, খুবই বেসিক একটা প্রিন্সিপাল আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমরা সবাই এটা নিয়ে জানি। সিবেক ক্রিয়া বা সিবেক ইফেক্ট, থার্মোকাপল, এগুলো মোটামুটি আমরা সবাই টুকটাক কম বেশি জানি। তো এরকম ধরনের কোনো টার্মিনোলজি যখনই সামনে আসবে তোমরা কিন্তু যদি এটা অপরিচিত হয় বা অপরিচিত মনে হয় তোমরা কিন্তু আবার একটু এটা ছোট্ট করে দেখে নিবা, ঠিক আছে? যখনই একটা কোনো কিছু সামনে আসবে মনে হবে যেটা আপসা আইডিয়া আছে আমার, তখনই কি করবা? সেটা একটু সার্চ করে ছোট্ট করে বেসিকটা ক্লিয়ার করে নিবা। আচ্ছা, এরপরে দেখো, the physical phenomenon is first sensed by a non-electrical transducer। দেখছো? তাহলে আমাদের ফিজিক্যাল ফেনোমেননটা ফার্স্ট সেন্স করা হচ্ছে কিসের দ্বারা? একটা নন ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার দ্বারা, যেটা হচ্ছে একটা প্রাইমারি ট্রান্সডিউসার বলবো আমরা। ইটস আউটপুট, এটার আউটপুট ইজ দেন কনভার্টেড ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হবে পরবর্তী স্টেজে বাই অ্যান ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার, সেকেন্ড স্টেজে, যেটাকে আমরা বলবো secondary transducer। This second transducer is called secondary transducer। দেখছো তোমরা সবাই খেয়াল করছো? জি স্যার। For example, in one type of pressure meter, হ্যাঁ, এই ধরনের প্রেসার মিটারে আমাদের কি করা লাগতে পারে? এ মেকানিক্যাল টিউব, যেটাকে আমরা বোর্ডন টিউব বলি, ফার্স্ট কনভার্টস দ্য প্রেসার টু বি মেজার্ড ইনটু অ্যান অ্যানালগাস ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো যে এক্সাম্পল আমি দিলাম, প্রেসারকে কিসে কনভার্ট করে দিচ্ছে? ডিসপ্লেসমেন্ট। এরপর এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি করতে পারি বলো? সরাসরি একটা সেকেন্ডারি ট্রান্সডিউসার যেটা ইলেকট্রিক্যাল হবে অবশ্যই, সেটা ইউজ করে তাকে আমরা ইলেকট্রিক্যাল ডোমেইনে আমরা আমাদের এনার্জিটাকে কনভার্ট করে ফেলতে পারি। এখন এই যে বোর্ডন টিউব কি, তোমাদের কোনো আইডিয়া আছে? তোমাকে একটু দেখাই। এখন তোমাদের সাথে সব টুল আছে, ঠিক আছে? শুধু যা পাবা সামনে শুধু বলবা যে এটা কেমন দেখতে, আমি একটু দেখবো, এটা কিভাবে কাজ করে আমি একটু দেখবো। তাহলেই তোমরা জিনিসগুলো শিখতে পারবে। তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি সামান্য একটুখানি। এই দেখা যায় ইউটিউবে কোনো কিছু দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এটা কিভাবে কাজ করে এটা একটুখানি একটা ছোট্ট অ্যানিমেশন আমি একটু ওপেন করি যদি তোমরা দেখতে পাও। আচ্ছা, এই যে ফিগারটাকে দেখতে পাচ্ছি আমরা, দেখো তো একটু। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। কিভাবে কাজ করে আমার সংক্ষেপে একটু দেখো, 1-1.5 মিনিটের একটা ভিডিও অ্যানিমেশন তোমরা দেখে নিও, আমি তোমাদেরকে জাস্ট ধরিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। এই যে একটা টিউব দেখতে পাচ্ছ, এই যে টিউব, আমার কার্জারটাকে একটু তোমরা ফলো করো। টিউব দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এখন দেখো এই যে টিউবটার মাথাটা দেখছো কিভাবে এরকম সুন্দর করে বাঁকানো, এবং এইখানে একটা
কি আছে বলো? পিভট পয়েন্ট আছে। পিভট পয়েন্ট মানে কি? যেখানে একটা স্ক্রু দিয়ে এখানে সংযোগ করা, হ্যাঁ। তো যখন কোনো লিকুইড বা কোনো গ্যাস, হ্যাঁ, এই যে নিচের এই যে দেখো, এই যে নিচের এই যে আমাদের যে চ্যানেল, এই চ্যানেল দিয়ে কোনো গ্যাস বা লিকুইড যখন প্রবেশ করবে, তখন দেখো এটার মধ্য দিয়ে সেটা প্রবেশ করে এদিকে যে প্রেসার বাড়ায় দিবে না, দিবে কিনা? প্রেসার বাড়িয়ে দেবে না? জি স্যার। এই টিউবটা মনে করো জি যদি স্যার। যদি স্টিলের টিউব হয়, তাহলে কি ঘটনা ঘটবে? স্টিলের যদি টিউব হয়, তাহলে কি ঘটনা ঘটবে? যে প্রেসার বেড়ে যাওয়ার ফলে দেখো এইটা আগে যে জায়গায় ছিল, এটার এই মাথাটা, সেটা কি হবে? আগের থেকে আরো একটু বেন্ডিং হয়ে, আগে মনে করো এই জায়গাটাতে ছিল এটার মাথা, এর পরবর্তীতে যদি প্রেসার বাড়ে, তাহলে কি হবে? এটা একটু মাথাটা এরকম ভাবে এদিকে সরে আসবে কিনা? এটা একটু সেকেন্ড পজিশনটা আমি দেখানোর চেষ্টা করছি। এরকম কোনো ঘটনা ঘটবে কিনা বলো তো? এরকম জায়গায় চলে আসবে না? মানে এই পাশ দিয়ে যদি তোমার কোনো লিকুইড এভাবে যে প্রেসার ক্রিয়েট করে, তাহলে এটা কি হবে? এই যে স্ট্রাকচারটা, এটা আগের জায়গা থেকে কিছুটা হলেও, এই যে আগে মনে করো যে মাথাটা এই জায়গায় ছিল, এখন এই আরেকটু বেন্ডিং হয়ে এভাবে এরকম হয়ে কিছুটা এরকম হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো তার ফলে কি হবে? এখানে একটা স্মল একটা ডিসপ্লেসমেন্ট সৃষ্টি হলো কি হলো না? জি স্যার। তো এভাবেই কি করে বলো, আমাদের বোর্ডন টিউব ইউজ করে আমরা কি করতে পারি? প্রেসার গেজ, এটা একটা, হ্যাঁ, প্রেসারকে আমরা কিসে কনভার্ট করে ফেলতে পারি বলো? ডিসপ্লেসমেন্টে। তো ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলেই আমরা কিছু পরেই বা সামনের ক্লাসে দেখবো, তোমরা দেখবা যে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, কোন একটা ডিসপ্লেসমেন্ট সরণ, তাকে আমরা কিসে কনভার্ট করে ফেলবো? ইলেকট্রিক্যাল সিগন্যালে। হ্যাঁ, তো জাস্ট তোমাদেরকে একটু ইন্টারেস্ট জানানোর জন্য আমি তোমাদেরকে একটু এখানে নিয়ে গেলাম। তো পড়াশোনা একটু এভাবে করার চেষ্টা করবো, দেখবা যে তোমাদের ভালো লাগবে। হাউভার, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমরা যেটা পড়বো, রেজিস্ট্রিভ ট্রান্সডিউসারটা পরে পড়বো। আমরা মেইন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে স্ট্রেইন গজ। হ্যাঁ, এই স্ট্রেইন গজটা কিন্তু আজকে আমরা শেষ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, খুবই সিম্পল জিনিস, নতুন কিছুই নাই এখানে। তোমরা দেখবা যে যে ফর্মুলাগুলো আমরা এখানে দেখবো ডেরিভেশনে বা যে কোনো কিছুতে, সবগুলোই আগের ফিজিক্সের সাথে রিলেটেড, হ্যাঁ, যেগুলো আমরা বেসিক ফিজিক্সে পড়ে আসছি ছোটকালে। তো এই থিওরিগুলো, এই ফিজিক্সগুলো আমাদের রিয়েল লাইফে কিভাবে ইউজ হয় তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এই স্ট্রেইন গজটাও তোমাদেরকে আমি ইন্টারনেটে বের করে দেখাবো। তো জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো। স্ট্রেইন গজ, তো এই গজ মানে কি? গজ মানে একটা ওই ট্রান্সডিউসার টাইপের কোনো কিছু বা একটা কোনো একটা মিটার টাইপ, হ্যাঁ, যে কোনো কিছু সে ইন্ডিকেট করে, তাকে আমরা গজ বলি। আর স্ট্রেইন কেন? স্ট্রেইন মানে কি বলতো? স্ট্রেইন আর স্ট্রেস, পীড়ন আর বিকৃতির ইংরেজি মনে পড়ে তোমাদের? ওই যে পদার্থের গাঠনিক ধর্মে তোমরা পড়ে আসছো ছোটকালে, মনে আছে একটু? স্ট্রেস আর স্ট্রেইন দুইটাকে কেউ ব্যাখ্যা করতে পারবা? স্ট্রেস কাকে বলে আর স্ট্রেইন কাকে বলতাম? স্ট্রেস কি আর স্ট্রেইন কি বলতো? আচ্ছা, বাংলায় বলি, পীড়ন কাকে বলে আর বিকৃতি কাকে বলে বলো? পীড়ন হচ্ছে ধরেন আমি একটা স্প্রিং কে টান দিলাম, কতটুকু বল প্রয়োগ করলাম এটা। আর বিকৃতি হচ্ছে সে আগের অবস্থা থেকে কতটুকু মানে স্যার পার্মানেন্টলি সরে গেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। আর কেউ এনাদের কোন অ্যাঙ্গেলে আরো ভালোভাবে কিছু বলবা? আচ্ছা, দেখো আমি তোমাদেরকে একটু রিকল করাই, সবাই একটু শোনো। হ্যাঁ, হয়তো তোমাদের মনে আছে অনেকেরই, অনেকে হয়তো রিপিটেড ফিল করতেছে যে বলবো কি বলবো না। তো একটু দেখো, খুব সংক্ষেপে বলি। স্ট্রেস, এসটিআরইএসএস, হ্যাঁ, স্ট্রেস মানে হচ্ছে কি, এটার বাংলা হচ্ছে কি? পীড়ন। তো স্ট্রেস বা পীড়ন মানে মনে রাখবো চাপ। পীড়ন মানে কি মনে রাখবো আমরা? চাপ। হ্যাঁ, চাপ পীড়নের ফর্মুলা, হ্যাঁ, এরপরে ইউনিট সবকিছু সেম। তো চাপ বা প্রেসার কাকে বলি বলতো আমরা? F/A, তাই কিনা বলতো? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি না? জি স্যার। আচ্ছা, চাপ আর বলের পার্থক্য বুঝি তো আমরা? চাপ আর বলের পার্থক্য আমরা বুঝি? জি স্যার। কাকে চাপ আর বলের পার্থক্য তোমাদের সবার জন্য একটু বলি। হ্যাঁ, খুব সিম্পল একটা উদাহরণ দিই, তোমরা বুঝবা। মনে করো যে আমরা ওই যে পাড়ন তৈরি করি না, বা তোমরা কি বলো, ভাড়া বা এরকম টাইপের, গরমকালে বাতাস খাওয়ার জন্য কোনো একটা ফাঁকা জায়গা এরকম কোনো কিছু করি কিনা বলো?
এরকম ধরনের, বা সিম্পলি তুমি খাটের কথাই চিন্তা করো বা বেডের কথা চিন্তা করো। হ্যাঁ, তো মনে করো যে একটা পুরাতন বেড, তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে এটার উপরে বসে আমরা কোনো খেলা করব বা দেখা যাচ্ছে আড্ডা দিব। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে সবাই যদি আমরা এর উপরে বসে থাকি, তাহলে দেখা যাচ্ছে কিছু তেমন কিছু রেসপন্স করে না, মানে ভেঙে পড়ে না বা কেমন খুব টেস্ট মনে হয় না। কিন্তু যদি কেউ একজন এটার উপরে উঠে দাঁড়ায়, হ্যাঁ, তখন এটা মনে হয় না যে ভেঙে গেল বা এরকম কোনো কিছু। তোমরা নিজেও ফেস করবে এরকম। জি স্যার। কি হবে এটা, কেমন ব্যাপারটা কি? মনে করো যে তোমার ওয়েট, হ্যাঁ, টোটাল ডাব্লিউ সমান এমজি, এটাই কি একটা ফোর্স, তাই তো নাকি? এই স্ট্রাকচারের উপর একটা ফোর্স। এখন তুমি যদি এটার উপরে বসে থাকো বা শুয়ে থাকো, তাহলে কি হবে? তোমার এই টোটাল ফোর্সটা অনেক এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে না, তাই কি না? জি স্যার। এখন যদি তুমি উঠে দাঁড়াও, তখন কি হবে বলো তো? একদম খুব স্যার একটা অল্প নির্দিষ্ট জায়গায়, অংশ হচ্ছে প্রেসারটা বেশি যাবে, বলটা বেশি যাবে। হ্যাঁ, খুব ক্ষুদ্র ক্ষেত্রফলেই তোমার এই টোটাল প্রেসারটা কিন্তু, বা প্রেসার বলবো না, তোমার টোটাল ওয়েটটা বা ফোর্সটা কিন্তু এখন কাজ করতেছে, তাই না? তার মানে কি, কোন একটা স্ট্রাকচার বা জায়গার প্রতি একক ক্ষেত্রফলের ওপর কি পরিমাণ বল, সেটাকে আমরা কি বলি বলো? চাপ। প্রতি একক ক্ষেত্রফলে পার ইউনিট সারফেস এরিয়ায় কি পরিমাণ ফোর্স অ্যাক্টিং, তাকে আমরা কি বলবো? চাপ। যাই হোক, তোমাদেরকে একটু উদাহরণ দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো। এখন এই চাপের সাথে মিলিয়ে তোমরা পীড়ন মনে রাখবা। হ্যাঁ, কিন্তু পীড়ন আর চাপের মধ্যে পার্থক্য আছে। পীড়নটা কি? কোনো বস্তুকে বিকৃতি ঘটাতে গেলে, খেয়াল করো, মনে করো এখানে একটা টেনসাইল ফোর্স দিয়ে বা একটা টান বল দিয়ে আমরা এটাকে বিকৃত করতে চাচ্ছি। তাহলে কোনো বস্তুকে বিকৃত করতে চাইলে তার ভেতর থেকে একটা বাধাদানকারী বল উদ্ভব হয় কি না হয় না বলো তো? ভেতর থেকে একটা বাধাদানকারী বল এফ প্রাইম উৎপন্ন হবে না, যে তার জি স্যার, বিকৃতিকে জি বাধা স্যার। দেবে? হ্যাঁ, একদমই তাই। তাহলে এই বাধাদানকারী বল যেটা, তার জন্যই আমরা কি প্রযোজ্য? পীড়ন। অবশ্যই তাহলে যে কোনো বস্তুকে তুমি যদি বল প্রয়োগে বিকৃত করতে চাও, তাহলে ওই বস্তুর ভেতর থেকে, হ্যাঁ, প্রতি একক ক্ষেত্রফলে তোমার বাহ্যিক বলের দিকে সাথে পুরোপুরি বিপরীত দিকে যে বাধাদানকারী বল প্রতি একক ক্ষেত্রফলে লম্ব হবে, প্রতি একক ক্ষেত্রফলে এবং ক্ষেত্রের সাথে কেমন ভাবে বলো? লম্ব ভাবে যে বাধাদানকারী বল উৎপন্ন হয়, তাকে আমরা কি বলবো? পীড়ন বলবো বা স্ট্রেস বলবো। মনে পড়ছে সবার? জি স্যার। জি স্যার। একক কি, এসআই একক কি বলতো? প্যাসকেল। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার, তার মানে কি প্রতি 1 বর্গমিটার জায়গায় যদি 1 নিউটন বল ক্রিয়া করে, তো সেই ক্ষেত্রে যে চাপ, তাকে আমরা কি বলবো? 1 প্যাসকেল চাপ বলবো। হ্যাঁ, প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে চাপের ইউনিটকে আমরা এসআই এককে প্যাসকেল বলি। তো প্যাসকেলের মধ্যে কি লুকায় থাকে? 1 নিউটন পার মিটার স্কয়ার। যাই হোক, এবার বলো যে আমরা যদি, হ্যাঁ, স্ট্রেস বলে ফেলছি, এবার বলো স্ট্রেইন কাকে বলে? যার বাংলা হচ্ছে বিকৃতি। এই জিনিসগুলো কিন্তু আজকে আমাদের খুব কাজে লাগবে। এরপর দেখবো পয়সনের অনুপাত, পয়সনস রেশিও, এটাও কাজে লাগবে। স্ট্রেইন মানে কি? বিকৃতি। বিকৃতি কাকে বলে? খেয়াল করো, তোমাদেরকে ফিজিক্যাল এক্সাম্পল দিলে তোমরা ভালো বোঝো। আচ্ছা, মনে করো কোনো কিছু আদি দৈর্ঘ্য ছিল এল নট, পরবর্তীতে দৈর্ঘ্য হয়েছে এল। হ্যাঁ, তাহলে এই যে এই পার্থক্যটুকু কত? ডেল এল সে। এখন বলো তো তুমি বিকৃতি কোনটুকুকে বলবা? ডেল এল কে বিকৃতি বলবা? বিকৃতি হচ্ছে একক মাত্রায় পরিবর্তনকে বিকৃতি বলে। সবাই মনে রাখবা, খুব এক লাইনেই, একক মাত্রায় পরিবর্তনকে কি বলবো আমরা? সবাই বলো। স্যার বিকৃতি বলবো। বিকৃতি বলবো। একক মাত্রায় পরিবর্তন, তার মানে কি একক মাত্রা, দেখছো, পার ইউনিট বা নরমালাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, তার মানে কি শুধু পরিবর্তনটুকুই নিলে হবে না, পরিবর্তনকে আবার কি করতে হবে? আদি অবস্থা দিয়ে ভাগ করে তাকে নরমালাইজ করে ফেলতে হবে। একে আমরা কি বলবো বলো? বিকৃতি। এটাকে আমরা স্পেশাল দৈর্ঘ্যের জন্য বললাম, তাহলে এটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলবো। যদি আমরা আয়তন বিকৃতি বলতাম, তাহলে কি হতো বলতো? আদি আয়তন ভি নট আর ফাইনাল আয়তন যদি ভি হইতো, আর এদের মধ্যে ডিফারেন্সটা মনে করো যে ডেল ভি, তাহলে আয়তন বিকৃতি বলতে গেলে কি করতে হবে? ডেল ভি কে ভি নট দিয়ে ভাগ করতে হবে না, একক মাত্রায় নিয়ে আসতে হবে না, আদি অবস্থা দিয়ে ভাগ করে সবসময় নরমালাইজ করতে হবে, তাহলে তুমি তাকে বিকৃতি বলতে পারবা। এক্সাক্ট ডিফারেন্সকে কিন্তু আমরা কি বলতে পারবো না, বলো?
বিকৃতি বলতে পারবো না স্যার। বিকৃতি বলতে পারবো না। হুম, তাহলে স্ট্রেইনের কোনো মাত্রা থাকে না সচরাচর। হ্যাঁ, দেখো একই জাতীয় রাশি উপরে নিচে, এই জন্য বিকৃতির কোনো একক বা মাত্রা নেই। এরকম ভাবে কিন্তু আমরা পড়ে আসছি এর আগে, হয়তো তোমাদের মনে আছে। মনে করছে একটু একটু স্ট্রেইন আর স্ট্রেস কি জিনিস? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো এই স্ট্রেইন গজ এটা কি জিনিস? এটা এমন একটা ট্রান্সডিউসার যে কি করবে বলো? স্টেইন। স্টেইন মানে কি? বিকৃতি। তো স্টেইন বা বিকৃতি কখন আসে? যখন কোনো কিছু একটা প্রেসার বা এমন কোনো কিছু অ্যাপ্লাই হয়, তাই কিনা বলো তো? জি স্যার। তাহলে আমরা দেখব যে কোনো প্রেসার রিলেটেড কোনো কিছুকে সে আউটপুটে দেখবা যে ইলেকট্রিক্যাল ডোমেইনে সে কনভার্ট করে দেবে। তো আমরা আজকে হচ্ছে এই একটা ছোট্ট ডিরাইভেশন আছে, এটা আমরা আজকে কিন্তু শেষ করব। তোমরা একটু ধৈর্য ধরে শুনবা। কঠিন কিছুই নাই। দেখো এই মাত্র যেমন স্ট্রেস আর স্ট্রেইন বললাম না, আগের জিনিস, সবকিছু আগের জিনিস, জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা একটু এটার সাথে মিলিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা আগেই আশা করি বুঝতে পারবো, সমস্যা নেই। দেখো, ইফ এ মেটাল কন্ডাক্টর ইজ স্ট্রেসড অর কম্প্রেসড, স্ট্রেস করা মানে কি? লম্বা করা। কম্প্রেস করা মানে কি? সংকুচিত করে ফেলা। একটা মেটাল কন্ডাক্টর একটা ধাতব পরিবাহক, হ্যাঁ, একটা ধাতব পরিবাহক। তো সেটাকে যদি আমরা কম্প্রেসিভ ফোর্স অথবা আরেকটা কি আছে তোমাদেরকে শিখাইছি, এটাকে কি ফোর্স বলবে? এটাকে কি বলবো? কম্প্রেসিভ ফোর্স। আর এটাকে কি বলবো? টেনসাইল ফোর্স, তাই না? পরেরটাকে কি বলবো আমরা? টেনসাইল ফোর্স। এই পরিভাষা বা ল্যাঙ্গুয়েজ গুলো আমাদেরকে শিখতে হবে। বোথ, তাহলে যদি এই ঘটনা তুমি ঘটাও, তাহলে বোথ এল, এল মানে কি? লেন্থ, অ্যান্ড এ চেঞ্জ, তাই কিনা? এটা কি বলো? ক্রস সেকশনাল এরিয়া, বা যেটাকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাংলাতে। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই তো? বলো। না স্যার, না স্যার। তাহলে দেখো, একটা মেটাল কন্ডাক্টরকে তুমি যদি স্ট্রেস করো বা কম্প্রেস করো, তাহলে এটা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই পরিবর্তন হবে, যার ফলে তার শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তার রেজিস্ট্যান্সটাও কি হবে বলো? পরিবর্তন হবে না? কারণ কি? এই যে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটা বিখ্যাত ফর্মুলা দেখো, রোধ আর ইকুয়াল টু কি? রো এল ওভার এ। রোটা কি? রেজিস্টিভিটি, বাংলা যাকে আমরা বলতাম কি? আপেক্ষিক রোধ। এলটা কি? দৈর্ঘ্য। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই ফর্মুলাটাই দেখবা যে আমরা আজকে ব্যবহার করবো এখানে আমাদের থিওরিটা কনস্ট্রাক্ট করতে। এখন also rho changes when it is strained. This property is called piezoresistive effect. এখন একটা ব্যাপার খেয়াল করো, একটু মাইক্রোস্কোপিক ভাবে একটু চিন্তা করো তো। এই কোন বস্তুকে যদি তুমি কম্প্রেস করো বা টানো, তাহলে এই যে ভেতরের অণু পরমাণুগুলোর কথা একটু চিন্তা করো তো। ওদের আগের যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এই যে কম্প্রেস করা হলে বা স্ট্রেস বা তুমি যদি স্ট্রেস করো, তাহলে এদের মধ্যকার সেই দূরত্ব কি আর সেম থাকবে? সব এনভায়রনমেন্ট কি আর আগের মতো থাকবে বলো তো? না স্যার, একদমই না। তাহলে সাথে সাথে তার যেটা বস্তুর উপাদানের বৈশিষ্ট্য, উপাদান, হ্যাঁ, এলিমেন্টারি যে একটা প্রপার্টি, যেটাকে আমরা কি বলি? রো, যেটা কিন্তু একই তাপমাত্রায় আমরা কি ধরে নিই সবসময় কনস্ট্যান্ট না, তাই কিনা? এই রো কাকে বলে? এরকম না? রোটাকে যদি আমি বাম হাতে নিয়ে আসি, ডান হাত এরকম আসে না ডান পাশে, তাহলে এখান থেকে দেখো রো আর আর কখন সমান হবে? রো এর সংজ্ঞাটা একটু শেখাই তোমাদের, বাচ্চাকালের ফিজিক্স পড়াই। দেখো, এল সমান যদি 1 ইউনিট এবং এ সমান 1 ইউনিট, তার মানে কি? আমরা যদি এসআই এককেই বলো, তাহলে 1 মিটার দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ কতটুকু হবে বলো? 1 বর্গমিটার। তাহলে হ্যাঁ, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো তামাত্রার, মনে করো, বা তামার পরিবাহক, তামার কোনো পরিবাহকের রোধ, সে মনে করো x ওহম মিটার। তো এটা যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বলি এই কথা, হ্যাঁ,
তাহলে তুমি যদি তামার তারটা এরকম বড় কন্ডাক্টর নাও বা ছোট কন্ডাক্টর নাও, তার জন্য এই রো কি চেঞ্জ হবে? রো কি বস্তুর ধর্ম নাকি বস্তুর উপাদানের ধর্ম? ভেরি গুড, এটা কিন্তু বস্তুর উপাদানের ধর্ম। তাহলে তামার তৈরি যদি হয় আর টেম্পারেচারটা যদি চেঞ্জ না হয়, তাহলে বড় হোক ছোট হোক সব যে কোনো আকৃতির তুমি যদি কি নাও বলো, তামার পরিবাহক নাও, তাহলে রো কি হবে? কনস্ট্যান্ট থাকবে না? অলওয়েজ থাকবে। কিন্তু আমার এখানে দেখো, এইটাই আমি বলতে চাচ্ছি যে তুমি যদি স্ট্রেস আর কম্প্রেস করো, তাহলে মাইক্রোস্কোপিক ভাবে দেখলে এর নিজস্ব যে ইন্টারনাল প্রপার্টি, বৈশিষ্ট্য, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কি, টেম্পারেচার চেঞ্জ না হলেও এই যে বিকৃতি ঘটানোর কারণে রোয়ে একটা চেঞ্জ আসবে কি আসবে না বলো? তার বাধা দেওয়ার প্রপার্টি, ইন্টারনাল ইলেকট্রনিক প্রপার্টি, ইলেকট্রনগুলো কিভাবে দৌড়াবে বা কিভাবে স্ক্যাটারিং হবে, বাধা পাবে, এই ঘটনা চেঞ্জ হবে না আগের থেকে? জি স্যার, হবে। তো এই যে যদি কোনো বস্তুতে স্ট্রেইন দেওয়ার ফলে তার রো চেঞ্জ হয় বা রেজিস্টিভিটি চেঞ্জ হয়, এই ঘটনাকে আমরা কি বলবো? পিজিও রেজিস্টিভ ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা। রেজিস্ট্যান্স, স্ট্রেইন গজ, এদের কারাক নামেও ডাকা হয় অনেক সময়। কি নামে ডাকা হয়? পিজিও রেজিস্টিভ গজ। এগুলো একটু খেয়াল রাখবা। তো আমাদের এই যে স্ট্রেইন গজের আরেকটা ফুল নাম আমরা এখানে পাচ্ছি কি? রেজিস্ট্যান্স স্ট্রেইন গজ। অর্থাৎ সেখানে ইনপুট এনার্জি হবে কি? স্ট্রেইন, সেখানে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে সে একটা ইলেকট্রিক্যাল ডোমেইনে আমাকে রেজাল্ট দিবে। তো থিওরি অফ স্ট্রেইন গজ, থিওরিটা কিভাবে বিল্ড আপ হতে সব একটু খেয়াল করবো। তো দেখো, একটা আনস্ট্রেইনড ওয়্যার, হ্যাঁ, একটা সিম্পল স্ট্রেইন দেওয়া হয় নাই, এমন কোন একটা ওয়্যারের রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? এইমাত্র আমরা লিখলাম রো এল ওভার এ। এইবার ধরে নাও লেট এ টেনসাইল স্ট্রেস এস। একটা টেনসাইল স্ট্রেস মানে কি? টান বল নাকি কম্প্রেসিভ? বলো, টেনসাইল মানে কি শিখাইছি? বাইরের দিকে নাকি ভেতরের দিকে? বল, বাইরের দিকে নাকি ভেতরের দিকে? টান বল নাকি সংকোচন? টান বল। ভেরি গুড, টান বল। তো মনে করো একটা টেনসাইল স্ট্রেস এটাতে দেওয়ার ফলে সেকেন্ড কেসে এটা যে কি হবে, আগের থেকে একটু চিকন হবে এবং কি হয়ে যাবে বলো? লেন্থটা বাড়বে, বেড়ে যাবে স্যার, বেড়ে যাবে, বেড়ে যাবে। তো দেখো, দিস কজ এ পজিটিভ লঞ্জিটিউডিনাল স্ট্রেস। লঞ্জিটিউড মানে কি? দৈর্ঘ্য বরাবর। লঞ্জিটিউডিনাল মিন্স কি বলো? দৈর্ঘ্য বরাবর পজিটিভ স্ট্রেস স্ট্রেইন হবে না? দৈর্ঘ্য বরাবর ডেল এলটা কি হবে? পজিটিভ হবে, বাড়বে। অ্যান্ড নেগেটিভ ল্যাটারাল স্ট্রেইন। ল্যাটারাল মানে কি বলো? পার্শীয়। তো এই যে এই বরাবর কি হবে? কমে যাবে না? চিকন হয়ে যাবে আগের থেকে। এই জন্য পার্শীয় স্ট্রেইনটা কেমন হবে? নেগেটিভ হবে, সে কথা বলছে। লেট ধরে নি ডেল এল চেঞ্জ ইন লেন্থ, ডেল এ চেঞ্জ ইন এরিয়া, অর টু বি মোর প্রিসাইজ কি হবে বলো? চেঞ্জ ইন ক্রস সেকশনাল এরিয়া। ডেল ডি এটা কি? ডায়ামিটারের চেঞ্জ। কিসের চেঞ্জ বলো? আগে মনে করো যে তার ডায়ামিটারটা এরকম ছিল, পরবর্তীতে সেটা একটু চিকন হয়ে যাচ্ছে টেনে লম্বা করার কারণে। তো এই যে ডায়ামিটারের যে চেঞ্জটাকে আমরা কি বলবো? ডেল ডি। আর ডেল আরটা কি? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। আগে মনে করো যে আনস্টেইনড অবস্থায় তার রেজিস্ট্যান্স ছিল আর, আর পরবর্তীতে আর প্রাইম বা আনাদার কিছু। তো এই আর 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 প্রাইমের মধ্যে পার্থক্যটুকুকে আমরা কি বলবো বলো? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। হ্যাঁ, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, ডেল আর। এইবার দেখো, আমরা আমাদের ইনপুটকে ভালোভাবে খেয়াল করবো। মনে করো এটা আমাদের ট্রান্সডিউসার, এটাতে আমি স্ট্রেস দেবো ইনপুট, আর আউটপুট সে কি দেবে বলো? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। ঠিক আছে, ওই রেজিস্ট্যান্সের চেঞ্জটুকু মেপেই আমরা তখন অনুমান করব যে ইনপুট স্ট্রেইনটা কত বেশি ছিল নাকি কত কম ছিল। এই বুঝতে পারছি কনসেপ্টটা কি? তাহলে আমরা এখন এই যে ইকুয়েশনটার আমি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করতে হয় কেন? একটার সাথে আরেকটার পরিবর্তন, ইনপুট কোয়ান্টিটির সাথে আউটপুট কোয়ান্টিটি কিভাবে ভ্যারাই করে, এগুলো আমরা কিভাবে করি? আমাদের ম্যাথমেটিক্যাল টুল বা যন্ত্র আমাদের হাতে কি বলো? ডিফারেন্সিয়েশন না? ওই যে স্লোপ ডিফারেন্সিয়েশন মানে কি? স্লোপ মনে আছে তোমাদের? ওই যে ডি
ddx অফ y। এটার মানে কি, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, তাই না? x ভ্যারিয়েবলের খুব সামান্য পরিবর্তনে y ভ্যারিয়েবলটা কেমন পরিবর্তন হবে তাকে আমরা কি বলতাম? x এর রেসপেক্টে y কে ডেরিভেশন করা, তাই কিনা? এখানে তাহলে বলো, এই রেজিস্ট্যান্সের পরিবর্তনটা আমরা জানতে চাই কার সাথে? স্ট্রেইনের সাথে। কেমন স্ট্রেইন দিলে কেমন রেজিস্ট্যান্স পরিবর্তন হয়, এই সম্পর্কটা যদি তুমি কোনোভাবে বিল্ড আপ করতে পারো, তাহলে কি সব খেলা শেষ না? আমি কিন্তু তোমাদের মুখস্থ করা শেখাচ্ছি না, যে তোমাদেরকে আমি বলতেই পারি এখানে যে এটা তোমরা মনে রাখো যে স্ট্রেইনের সাপেক্ষে এই ফর্মুলাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। বাট আমরা কি এখন থিওরিটিক্যালি বুঝতে পারতেছি স্পষ্ট যে কেন আমরা স্ট্রেইন এস এর রেসপেক্টে কেন আমরা ডিফারেন্সিয়েশন করব এত কিছু থাকতে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপরেরটা আমরা কিন্তু একটু দ্রুত আগাবো, আর তোমাদেরকে একেবারে ক্লাস ধরাই দিব না হাতে, একটু কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি রেখে দিব যাতে করে তোমরা নিজেরা দেখে পড়ে একটু বোঝার ট্রাই করো বা এই ক্যাপাবিলিটি তোমাদের তৈরি হয়। তোমাদের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা খুবই ডিপেন্ডেন্ট। খুব সিম্পল সিম্পল জিনিসও আমাদেরকে হাতে ধরিয়ে না বুঝিয়ে দিলে বা লাইন বাই লাইন না বুঝিয়ে দিলে আমরা বুঝতে চাই না। আমাদের নিজেদের মধ্যে একটা ভয় আছে যে ও তো আমার দ্বারা সম্ভব হবে না বা পারবো না, বা এরকম নিজের উপরে কনফিডেন্সটা অ্যানাদার লেভেলে রাখতে হবে, ঠিক আছে? যে আমি পারবো যে কোনো কিছু, ঠিক আছে? তো যাই হোক, তো এখন খেয়াল করো আমার হাতে ছিল কি রেজিস্ট্যান্সের ফর্মুলা। একে এখন আমি কি করছি বললাম যে এস এর রেসপেক্টে একে আমি এখন কি করব, ডিফারেন্সিয়েট করব। বাট হোয়াই উইথ রেসপেক্ট টু এস, এটা একটু তোমরা চিন্তা করবা। আমিও কিন্তু একটু তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, এগুলো কিন্তু মুখস্থ কোনো কিছু না। এখন পার্শিয়াল ডেরিভেটিভ বুঝি আমরা? জি স্যার। এমনি ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে পার্থক্য কি আমাকে সংক্ষেপে একটু বুঝিয়ে বলো। সে মনে করো আমি একজন মানুষ যে এই দুইটার পার্থক্যটাও স্পষ্ট বুঝি না, নাম শুনছি, ম্যাথমেটিক্স করছি, কিন্তু আমি স্পষ্ট পার্থক্যটা বুঝি না। আমাকে একটু বুঝিয়ে দাও তো কেউ একজন, খুব সংক্ষেপে। কখন টোটাল ডেরিভেশন হয়, কখন পার্শিয়াল ডেরিভেশন করতে হয়? আচ্ছা, যেহেতু অনেক বিস্তারিত কথাবার্তা বলছি, তোমরা একটু কোঅপারেটিভ হয়েও, আমাদের একটু সময় বেশি লাগতে পারে, তো একটু ভেঙে ভেঙে বলছি, এটা তোমাদের জন্যই। হালকা একটু সবাই খেয়াল করো। মনে করো এফ একটা ফাংশন, বাট ভ্যারিয়েবল কে অনলি একটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের ফাংশন। তার মানে কি, কোন একটা প্রসেস যে মাত্র একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। এখন এই ফাংশনের পরিবর্তনটা তুমি বের করতে চাও বা রেট অফ চেঞ্জ, তাহলে এই এফ কে তোমার এক্স ছাড়া অন্য কারোর রেসপেক্টে তুমি একে আর ডেরিভেটিভ করতে পারবা? অন্য কোনো ভ্যারিয়েবলের উপর সে ডিপেন্ড করে? করে না। তাহলে এটাকে আমরা বলি সিম্পল ডেরিভেশন। এখন পার্শিয়াল ডেরিভেটিভ কখন সিনারিওতে এন্ট্রি নেয়? এবার খেয়াল করো যে তোমার কোনো প্রসেস, ফ্যাক্টরির কোনো প্রসেস হোক, ফাংশন হোক, তো সে একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে না। ও নিজেই আবার কয়টা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে বলো? দুইটা ভ্যারিয়েবল। এখন তুমি এই ফাংশনের পরিবর্তনের হার বা স্লোপ বা ডেরিভেশন বের করতে চাও, তাহলে তুমি এটাকে দুই ভাবে করতে পারো, উইথ রেসপেক্ট টু এক্স অর উইথ রেসপেক্ট টু ওয়াই। যখন এক্স এর রেসপেক্টে আমি এটাকে ডেরিভেটিভ বের করব, তখন ওয়াই কে আমি কি হিসেবে ট্রিট করব? কনস্ট্যান্ট হিসেবে। যার সাপেক্ষে ডেরিভেটিভ বের করব সে বাদে বাকি সবাই আমার কাছে তখন কি বলো? কনস্ট্যান্ট। তো এই সিনারিও যখন ঘটবে তখন তাকে আমরা কি বলি? পার্শিয়াল ডেরিভেশন করা। মনে পড়ছে? মনে পড়ছে কিনা? জি স্যার, ম্যাথমেটিক্যাল টার্মে এভাবে পড়ছিলাম। জি স্যার। তাহলে বলো, এখন আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে না? প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু স্ট্রেইনের উপর ডিপেন্ড করে। দেখো স্ট্রেইন দেওয়ার কারণে লেন্থ চেঞ্জ হয়, তাহলে স্ট্রেইনের সাথে লেন্থের একটা সম্পর্ক আছে। আবার স্ট্রেইন দেওয়ার কারণে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হয়, তাহলে এর সাথে এরও একটা ডেরিভেটিভ টার্ম আছে। কোনোটাই কিন্তু তুমি কনস্ট্যান্ট বলে জিরো করে দিতে পারছো না। আবার পিজিও রেজিস্টিভ ইফেক্ট থেকে আমরা জানলাম যে স্ট্রেন দেওয়ার ফলে ইন্টারনাল প্রপার্টি যেটা চেঞ্জ হওয়ার কথা নয় সেটাও কিন্তু চেঞ্জ হয়, হয় কিনা? হয় কিনা? হয় স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলো জি স্যার। যে এই
ফর্মুলাকে ডেরিভেটিভ করে এটা কিভাবে আসলো dr অফ ds, হ্যাঁ, s এর রেসপেক্টে। তো ফার্স্ট একটু খেয়াল করো আমাকে, একটা একটা করে তোমরা ধরতে পারবা। মনে করো প্রথমে l কে আমরা ডেরিভেটিভ করব, তাহলে বাকি দুইটাকে কনস্ট্যান্ট আকারে রেখে দিব। তো রো বাই a রেখে দিলাম, তাহলে কি হবে ডেল s অফ l। বুঝতে পারছো প্রথমে এই অংশটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, মাইনাসটা কিভাবে আসবে বুঝবা, প্লাস দিয়ে শুরু করি, যেহেতু আমি জানি না প্লাস আসবে কি মাইনাস আসবে। এবার আমি মনে করো যে a কে আমি কি করব, a কে আমি ডেরিভেটিভ বের করব। তাহলে আমার থাকলো কি রো l, তাহলে রো l বাইরে আমি চুপচাপ বসিয়ে রাখলাম। এখন ডেল এ বাই ডেল এস ডেল s অফ a টু দি পাওয়ার মাইনাস কি হবে 1। এ তো নিচে আছে, এজন্য একটু ঘুরিয়ে আমি পাওয়ার মাইনাস অন করে নিলাম। তো পাওয়ার আমরা ডেরিভেটিভের ফর্মুলা জানি না, পাওয়ার বামে আসে, আবার পাওয়ার মাইনাস 1 হয়, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 2 হবে, অর্থাৎ 1 বাই স্কয়ার হবে, আর সামনে একটা মাইনাস চলে আসবে। বোঝো এই জিনিসগুলো? জি স্যার। জি স্যার। লাইন বাই জি লাইন স্যার। করবা, এগুলা আমার তোমাদের উপর কনফিডেন্স আছে, জিনিসগুলো তোমরা বুঝতে পারবা এখন খুব সহজেই। এর পরবর্তীতে কি রো বাকি ছিল, তাহলে এল আর এ কে রেখে ডেল রো অফ ডেল এস। এই পর্যন্ত আসতে পারছি সবাই? জি স্যার। এই ডেরিভেশন কিন্তু অনেক সময় এক্সামে চলে আসে, খুব সিম্পল। তো এই ডেরিভেশন গুলো তোমাদের এত হাতে ধরিয়ে দেখানোর কথা না, কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা অনেকে স্ট্রাগল করবে, অনেকেই আবার এই কারণে। আচ্ছা দেখো তো 1 ঘন্টার কোনো নোটিফিকেশন আমাদেরকে দিচ্ছে কিনা। আচ্ছা স্যার দেখি। এখনো দেওয়ার কথা না স্যার, আরো 5 মিনিট আছে মেবি। আচ্ছা, তো কোনো নোটিফিকেশন দিলে তোমরা একটু বলো, হ্যাঁ, আমরা তখন আবার একটা নতুন লিংকে আবার একটু আমরা জয়েন করব। হবে। এখন দেখো কি করছি আমি, দুই পাশকেই রো আর ইজ ইকুয়াল টু রো এল ওভার এ এটা দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইডে আর দিয়ে ভাগ করলে কি আসবে 1 বাই আর চলে আসবে না, এই যে ds অফ আর, এখানে কি চলে আসবে 1 বাই আর। আর ডান পাশে কি হবে, প্রত্যেকটা রাশির সাথে রো এল বাই এ দ্বারা ভাগ করা, আর আমি বলতে পারি এ বাই রো এল দ্বারা গুণ করা, তাই কিনা? এই জি রো স্যার। এল বাই এ দ্বারা ভাগ করা যা, ডান পাশের প্রত্যেকটা পার্টকে উল্টে যাবে। এ বাই রো এল দিয়ে গুণ করাও তাই। তো তোমরা গুণ করে কাটাকাটি করে এই অংশটা এই পর্যন্ত আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা কি করছি, আমরা চাচ্ছি যে লেন্থ জাতীয় রাশিতে নিয়ে যাব সবকিছু। কি করব, ডান পাশে দেখো অনেক ধরনের রাশি আছে, এটা কি অলরেডি লেন্থ জাতীয় রাশিতে আছে কি নাই? আছে না? লেন্থ জি জাতীয় স্যার। রাশিতে আছে কি না? নেই, আছে। এইবার দেখো এরিয়াকে আমরা লেন্থ জাতীয় রাশিতে কনভার্ট করব, পরবর্তী টার্গেট আমাদের তাই সেটা। আর এই অংশটুকুকে আমরা সহজে, এরকম কোনো সম্পর্ক আমাদের হাতে নাই যেটা দিয়ে আমরা যে রেজিস্টিভিটি প্রপার্টিকে কনভার্ট করে কোনোভাবে লেন্থ জাতীয় রাশিতে কনভার্ট করার কোনো ওয়ে আমাদের থাকবে না। এই জন্য আমরা সিম্পলিসিটির জন্য লাস্টে দেখবে এই অংশটুকুকে আমরা কি করব, এই পরিবর্তনটাকে খুব ক্ষুদ্র বিবেচনা করে বা এটাকে আমরা নেগলেক্ট করে দেব, সেটা পরে। আপাতত দেখো আমরা কিভাবে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া থেকে কিভাবে আমরা লেন্থে কনভার্ট করতেছি। দেখো এই যে চেঞ্জ ইন ডেল এ কে আমরা কিসে কনভার্ট করে ফেলতে চাচ্ছি, ডেল এল এ। তো এই সম্পর্ক কিভাবে স্থাপন করা যাবে, তোমাদের মাথায় কি কোনো কিছু কাজ করে? পয়সন রেশিও মনে আছে? আয়তন থেকে পয়সন রেশিও মনে আছে না তোমাদের? পয়সন রেশিও, দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাত একটা কি হয় সবসময়, ধ্রুব সংখ্যা হয়, যাকে আমরা কি বলতাম, পয়সন রেশিও। মনে আছে? দেখো কোনো বস্তুকে, কোনো একটা কিছুকে তুমি যত টানবা, যত লম্বায় বেশি হবে, আর তত কি হবে, কমে যাবে। আবার তুমি যদি কম্প্রেস করো তো লেন্থ যত কমে যাবে, আবার ক্রস সেকশনাল এরিয়াটা তত বেড়ে যাবে। এই সম্পর্কটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে সবসময়, যদি তুমি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকো। তো সেই ফর্মুলাটাকে আমরা পড়ে আসছি, মনে আছে তোমাদের? পয়সন রেশিও, পয়সনের অনুপাত, এই মনে পড়ে? এই শব্দটা মনে পড়ে কিনা? জি স্যার, ইন্টারমিডিয়েটে পড়ছিলাম স্যার। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে কিন্তু এটা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে অনেক বিস্তারিত ছিল। যাই হোক, এই জিনিস আমরা এখন কাজে লাগাবো। দেখো এরিয়া থেকে কিভাবে কোথায় যাচ্ছি বলো, ডায়ামিটারে চলে যাব। হ্যাঁ, এবার ডায়ামিটার থেকে লেন্থ আর পয়সন রেশিও দিয়ে আমরা লেন্থ আর ডায়ামিটারের সম্পর্ক করে এই যে এরিয়া থেকে কোথায় চলে যাব, লেন্থে চলে যাব।
এই হচ্ছে আমাদের টার্গেট। কোনো কিছু মুখস্থ না, সবকিছু একটা উদ্দেশ্য আছে। তো দেখো, কোনো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তো আরটা কি? ব্যাসার্ধ। যদি আমরা ব্যাস দিয়ে লিখি তাহলে π/4 ডি স্কয়ার। এটা নিয়ে কোনো সমস্যা আছে? এই কোনো বৃত্তের ক্ষেত্রফল π/4 ডি স্কয়ার, এটা কিভাবে লেখা যায়? এটা নিয়ে সমস্যা হবে আমাদের? না স্যার। সবাই বুঝি এটা? জি স্যার। জি স্যার। এটা কি ভেঙে বলতে হবে? কেউ যদি বলো যে স্যার একটু বলে দেন তাহলে আমি বলবো। না স্যার, এটা বুঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে পাই আর স্কয়ার। এখন আর মানে কি? ব্যাসের অর্ধেক। তখনই এটা কিভাবে চলে আসে? পাই ডি স্কয়ার বাই 4। যাই হোক, এখন যেহেতু উপরে খেয়াল করো, আমার টার্গেট কি? আমার টার্গেট কি? এই যে ডেল ডেল এস অফ এ কে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এই যে এ কে আমি এখন কিসের রেসপেক্টে, এটার সাথে মেলানোর জন্য কিসের রেসপেক্টে কে আমি ডেরিভেটিভ করব বলো? আমাদের সেই স্ট্রেইনের রেসপেক্টে একবার দেখো আমি ডেরিভেটিভ করতেছি। তাহলে কি হবে? এই যে তোমার হচ্ছে যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার, তারপরে ওইখানে ভ্যারিয়েবলটা বসবে, এবং যতক্ষণ ভ্যারিয়েবল ভ্যানিশ না হয় ততক্ষণ আমাদেরকে ডেরিভেটিভ করতেই থাকতে হয় না, তাই কিনা? জি স্যার। জি স্যার। এটা কি বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো সবাই। এই লাইন থেকে পরবর্তীতে এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো? দেখতে পাচ্ছ সবাই স্পষ্ট? এই যে 2, এরপরে π/4, আবার ডি, আবার ডেল ডেল এস অফ ডি, এটা কিভাবে আসছে সবাই বুঝতে পারছে কিনা? আমরা বুঝতে না পারলে আমি এক লাইন করে আবার দেখাবো। এই বুঝতে পারলেও বলো, না বুঝছি স্যার। পারলেও স্যার বলো। বুঝছি। সবাই কেউ একজন জি যদি স্যার। মনে করো যে আমার একটু বুঝতে স্ট্রাগল হচ্ছে, অবশ্যই বলবো, লজ্জা করার কিন্তু কিছুই নেই। আচ্ছা, তো এরপরে আবার এটার সাথে আমরা মিলাইতে চাচ্ছি, তাহলে কি করবো বলো? এর সাথে এই লেফট হ্যান্ড সাইড মিলানোর জন্য কি করবা তুমি বলো? 1/a আকারে নিয়ে আসতে হবে না? এটাকে 1/a দ্বারা ভাগ করে দিব। আমি কি করবো? 1/a দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে এই যে দেখো, এই পাশে কি করলাম? এই পাশে 1/a দ্বারা ভাগ করলাম, এই পাশেও আমরা 1/a দ্বারা ভাগ করলাম। করলেই আমরা কি পেয়ে যাব? 1/a ডেল ডেল এস অফ a। দেখো, এই ফর্ম আর এই ফর্ম এখন মিলে গেছে না? মিলে গেছে নাকি যায় নাই? স্যার আমরা কি এক পাশে 1/a দ্বারা ভাগ করতে পারি? উভয় পাশে ভাগ করতে হবে না স্যার? অবশ্যই উভয় পাশে ভাগ করতে হবে, এক পাশে তো তুমি করতে পারবা না। এখানে কি এক পাশে জি স্যার। করছে বলে মনে হচ্ছে আমাদের? না স্যার, ওই যে কাটাকাটি গেছে, এর মান ভ্যালু বসায় তারপর হচ্ছে কাটাকাটি করছে। হ্যাঁ, এটা চেক করবা, ঠিক আছে? দেখো, এই পাশে কিন্তু পাই ছিল, তাহলে এই পাশে পাই কি ভ্যানিশ হয়ে গেছে না? জি এমনি স্যার। এমনি জি ভ্যানিশ স্যার। হয়ে গেছে পাই। দেখবা এটা, হ্যাঁ, 2 লাইন করে দেখবা। সবকিছু এত বিস্তারিত আমি আর তোমাদের দেখাবো না, হ্যাঁ। এটুকু তোমাদের নিজেদের কাজে, এরকম এই গোলগুলো করলেই তো তোমরা শিখবা, হবে। তো এখন তাহলে আমরা কি করতে পারবো বলো? এই ইকুয়েশনে এখন এই যে 1/a ডেল ডেল এস অফ a এর জায়গায় আমি কি বসিয়ে দিতে পারবো? 2/d ডেল ডেল এস অফ d। দেখছো, আমরা কিন্তু একটু একটু করে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তাহলে কি, এ থেকে প্রথমে কোথায় আসলাম বলো? এরিয়া থেকে ডায়ামিটারে। ডায়ামিটারে আসলাম। ভেরি গুড। এবার এই ডায়ামিটার থেকে কোথায় যাব? স্যার লেন্থ। ডায়ামিটার থেকে এখন আমরা লেন্থে যাব। তখন এখনই আমাদের সিনারিওতে পয়সন রেশিও চলে আসবে, তোমরা এখন বুঝতে পারতেছো। যাই হোক, এখন নাও ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ। এই ইকুয়েশন 1 কে আমরা জাস্ট কি করলাম? এই এরিয়া জাতীয় রাশিকে তাড়িয়ে দিয়ে সেখানে আমরা কার এন্ট্রি ঘটালাম বলো? ডায়ামিটার। এইবার ডায়ামিটার থেকে লেন্থে লাভ দেওয়ার অপশন কি? এদের দুজনের মধ্যে লিঙ্ক আপ করে কে? পয়সন রেশিও। এটা হচ্ছে নিউ, নট ভি। এটা হচ্ছে কি? নিউ। তো দেখো, পয়সন রেশিও কি বলে আমাদের? ল্যাটারাল স্ট্রেইন বাই লঞ্জিটিউডিনাল। ল্যাটারাল মানে কি? বাংলায় একটু লিখে দিই, পার্শ্ব বিকৃতি বা পার্শ্ব বিকৃতি বলি। ল্যাটারাল স্ট্রেইন মানে কি? ল্যাটারাল মানে পার্শ্ব, আর স্ট্রেইন মানে বিকৃতি। আর লঞ্জিটিউডিনাল মানে কি বলো? দৈর্ঘ্য বিকৃতি। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ওই বস্তুর উপাদানের কি বলে? পয়সন রেশিও। পয়সনের
অনুপাত বা পয়সন্স রেশিও। এই মনে করছে পয়সন রেশিও কি জিনিস? তাহলে পয়সন রেশিও এমন একটা জিনিস যে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। ক্লিয়ার সবাই? এই এবার বলো, জি স্যার, জি এই স্যার। এই সূত্রটা এবার লিখবো। বলো ল্যাটারাল স্ট্রেন, তাহলে পার্শ্বীয় বিকৃতি তার মানে কি? এই যে আড়াআড়ি বরাবর পাশ বরাবর যে বিকৃতি হয় সেটাকে আমরা লিখবো। তাহলে মনে করো এই যে পরিবর্তনটুকুকে আমরা কি বলবো? ডেল ডি। তাকে আদি ব্যাস দিয়ে ভাগ করতে হবে না? একটু আগে বলছি নরমালাইজ করতে হবে সবসময়। দেখছো এই যে এখানে একটু খেয়াল করো, কি বলছি? বিকৃতি মানে কি একক মাত্রায় পরিবর্তন না? আদি অবস্থা দিয়ে ভাগ না করলে তাকে বিকৃতি বলা যাবে? শুধু পার্থক্যটুকু নিলে হবে নাকি আদি অবস্থা দিয়ে ভাগ করতে হবে? বলো। ভাগ করতে হবে স্যার। এই যে আদি অবস্থা দিয়ে ভাগ করছি। এবার বলো দৈর্ঘ্য বরাবর, এবার তোমরা নিজেরাই বলো, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য বরাবর পরিবর্তন ডেল এল, তাকে আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা কিভাবে লেখা হয়েছে বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছো? সামনের মাইনাসটা কেন? তোমাদের স্যার। কোশ্চেন আমি করি। সামনের মাইনাসটা কেন? তোমাদের এই কোশ্চেনটা করা উচিত, আমি করলাম। এই বলো সামনের মাইনাসটা বলতে পারবা কেন? শিখাই দিই। দেখো এরকম ধরনের মাইনাস গুলো আসলে কি ডিটারমাইন করে, কি ইনফরমেশন দেয়? এমনি এমনি কি একটা মন চাইলেই আমি এখানে একটা মাইনাস দিয়ে দিতে পারবো? এটা কিন্তু আমাদের মতো মানুষই ডিসিশন নিচ্ছে যে এখানে একটা মাইনাস হবে। কেন? খেয়াল করো, এই যে দুইটার অনুপাত, এটা দেখো বিপরীতমুখী, একটা বাড়লে একটা কমে। এই যে বিপরীত সম্পর্কটা প্রকাশ করার জন্য এখানে একটা মাইনাস। এ তাই কিনা বলো? দৈর্ঘ্য বরাবর বাড়লে প্রস্থ বরাবর বা ব্যাস বরাবর না কমে কোনো উপায় আছে? না স্যার। আবার ভিসে ভার্সা, অর্থাৎ যদি দৈর্ঘ্য বরাবর কমে অবশ্যই আরে সে কিন্তু মোটা হবে বা ব্যাসটা ইনক্রিজ করবে। তো এই দুইজনের ডিরেকশনটা বিপরীতমুখী, এই জন্য এখানে মাইনাসটা এখানে আছে। এই বুঝতে পারছো সবাই? জি এবার স্যার। দেখো আমরা এখান থেকে কোথায় চাই, কোথায় যেতে চাই? ডেল ডেল এস অফ ডি থেকে আমরা লেন্থ জাতীয়তে যেতে চাই। তাহলে আমি এই যে ডেল ডি ওভার ডি, এখান থেকে দেখো আমি যদি এটাকে বামে রাখি তাহলে এই নিউটা কি হয়ে যায়? ডেল এল ওভার এল এর সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে? এবার আমি কি করব? এই যে ডি কে এখান থেকে তাড়িয়ে দিব, দিয়ে দেখছো আমি লেন্থ জাতীয় ব্যাপার স্যাপার আনতে সক্ষম হয়েছি নাকি হই নাই? এখানে এই দেখছো আমার টার্গেট ছিল কি, প্রথমে বলছিলাম না, সেখানে আমরা আসতে পারছি নাকি পারি নাই? এটা তো জি আগে স্যার, থেকেই পারছি। লেন্থ জাতীয় ছিল, এটাকে আমরা লেন্থে জোর করে ঘুরিয়ে ঘুরিয়ে কনভার্ট করে নিলাম। এবার একটু খেয়াল করো সবাই, এখানে কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নিব। অ্যাজাম্পশন মানে কি? কিছু অনুমিতি, হ্যাঁ, যেটাকে আমরা সত্য বলে ধরে নিব। ফর স্মল ভ্যারিয়েশনস, হ্যাঁ, খুব ক্ষুদ্র ভ্যারিয়েশনের জন্য, ভ্যারিয়েশনটা যদি খুব লার্জ স্কেলে না হয়, দ্য অ্যাভব রিলেশন ক্যান বি রিটেন অ্যাজ, সবাই খেয়াল করো, এটা কি? পরিবর্তনের হার, তাকে আদি অবস্থা দিয়ে ভাগ করছো তুমি, খেয়াল করিও। যে ভ্যারিয়েবল তার পরিবর্তনের হার, এটা হচ্ছে ডেরিভেটিভ, তাকে তুমি আদি অবস্থা দিয়ে ভাগ করছো। এইটা যদি খুব ক্ষুদ্র পরিবর্তন হয়, তার মানে কি? আমরা যে ইনপুট, যে স্ট্রেইন দিচ্ছি, হ্যাঁ, যে বিকৃতি আমরা ইনপুট দিচ্ছি, সেই বিকৃতিটাকে আমরা ছোট যদি ধরে নিই, তাহলে এই এটাকে আমরা 1 ইউনিট ধরতে পারবো। এই 1 ইউনিট যদি তুমি ধরে নাও, এটাকে সবাই একটু খেয়াল করো, একটা বললে বাকি সব বুঝে যাবা। তো নিচের এই ডিএস, সেটাকে যদি তুমি 1 ধরে নাও, ক্ষুদ্র পরিবর্তন, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো বলো? ডেল আর, উপরে ডি আর মানেও পরিবর্তন, ডেল আর মানেও পরিবর্তন। তাহলে ডেল আর আর নিচে কি ছিল? 1/r, সেই আর চলে আসলো। আবার এইটাকেও তুমি একই রকম ভাবে কি করতে ফেলতে পারবা? ডেল এল আর নিচে 1/l আকারে ছিল। এরকম ভাবে প্রত্যেকটা রিলেশনশিপকেই তুমি সিম্পলিফাইড করে এই ফর্মে লিখতে পারবা। কখন? স্মল ভ্যারিয়েশন যদি হয়, তখনই এই উপরে রিলেশনশিপটাকে আমরা এইভাবে লিখতে পারবো। একটা অ্যাজাম্পশন এখানে করলাম। ওকে, এইবার আমরা দেখো শেষে চলে আসছি প্রায়। গজ ফ্যাক্টর, গজ ফ্যাক্টর, গজ ফ্যাক্টর কাকে বলবো? তোমাদেরকে আমি ফর্মুলা দেখে সেখান থেকে কথা বলা শেখাচ্ছিলাম। একটু বলো তো, এই যে গজ ফ্যাক্টরকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি?
আমরা একটা বাংলা লেখা থাকলে বা ইংরেজিতে স্টেটমেন্ট থাকলে সেটাকে আমরা গাণিতিক ফর্মে লিখি, একটু উল্টা কাজ করতে শিখি। তো আমরা গাণিতিক ফর্মে আছে, এখান থেকে কোনো স্টেটমেন্ট কি দাঁড় করানো যায়? চেষ্টা করো তো, যে গস ফ্যাক্টর জিনিসটা কি, কেমন জাতীয় রাশি, কি এক্সপ্রেস করে, তার একটা ম্যাথমেটিক্যাল ফরমেশন আমাদের দেওয়া আছে। এখন একটু প্রেডিক্ট করো তো তোমরা যে জিনিসটা কি। এই বলতে পারবা না? নিচে কি আছে একটু দেখো। স্যার দৈর্ঘ্যের ডেল এল বাই এল, দৈর্ঘ্যের পরিবর্তনের বিকৃতি, সাপেক্ষে স্যার রেজিস্টিভিটি। দৈর্ঘ্যের বিকৃতি, বিকৃতি বলো, পরিবর্তন না বলে, যেহেতু আদি অবস্থা দিয়ে ভাগ করা অবস্থায় আছে, তাহলে কি একক মাত্রায় দৈর্ঘ্য পরিবর্তন, সেটা বলতে পারো। একক মাত্রায় দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের একক পরিবর্তন। আর উপরে কি আছে? রোধের একক পরিবর্তন। তাহলে দেখো, এই যে আমরা কি নিয়ে কাজ করতেছি, এই ছবিটা মাথার মধ্যে রাখো। একটা মেটাল কন্ডাক্টর, একটা মেটাল কন্ডাক্টরকে তুমি যদি কম্প্রেস করো বা স্ট্রেস করো, অর্থাৎ টেনে লম্বা করো, তাহলে তার প্রতি একক দৈর্ঘ্যের পরিবর্তন দেখো, ডেল এল ওভার এল। তার মানে কি, প্রতি একক দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য তার নিজস্ব ইলেকট্রিক্যাল একটা প্রপার্টি কি, সেটা রেজিস্ট্যান্সের পরিবর্তনটা আমরা সম্পর্কিত করছি, এদের দুজনের মধ্যে রিলেশনশিপ ডিটারমাইন করছি। সেটাকে আমরা কি বলবো? গস ফ্যাক্টর। তো গস ফ্যাক্টরের সংজ্ঞা কি দিব বলো? কোনো মেটাল কন্ডাক্টরের পার ইউনিট চেঞ্জ ইন লেন্থ, তার জন্য তার রেজিস্ট্যান্সটা পার ইউনিট যেটা চেঞ্জ হবে, সেই রেশিওটাকে আমরা কি বলবো বলো? স্যার গস এই ফ্যাক্টর। গস ফ্যাক্টর। গস ফ্যাক্টর। এখন দেখি আমাদের অ্যাজাম্পশনটা কাছাকাছি যায় কিনা, আমরা একটু দেখি। এখন একটু গদবাদা সংজ্ঞা কি বলে ওরা। দেখো, গস ফ্যাক্টরকে সংজ্ঞায়িত করছে কি দেখি আমরা। দ্য গস ফ্যাক্টর অফ এ স্টেন গজ ইজ এ মেজার অফ ইটস সেন্সিটিভিটি। দেখছো, সেন্সিটিভিটি মানে কি? ইনপুটের সাথে আউটপুটের রিলেশনশিপ, কত ছোট ইনপুটে কত বেশি আউটপুট সে দেয়। স্পেসিফিক্যালি হাউ মাচ ইটস ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স চেঞ্জেস ইন রেসপন্স টু মেকানিক্যাল স্ট্রেইন। দেখছো, তার মানে কি, দৈর্ঘ্য বিকৃতির সাপেক্ষে তার রেজিস্ট্যান্সটা কতটা চেঞ্জ হয়, সেই রিলেশনশিপটাই আমাদেরকে গস ফ্যাক্টর বলে দেয় না? তাহলে দেখছো, ওরা এই যে ডেল এল বাই এল কে আমরা কি বলি বলো? দৈর্ঘ্য বিকৃতি না? দৈর্ঘ্য বিকৃতিকে এপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্য বিকৃতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার এপসাইলন। এপসাইলন। তাহলে এই গস ফ্যাক্টরকে আমরা এভাবে লিখতে পারবো না কি পারবো না বলো তো? ডেল আর বাই আর ওভার এপসাইলন। দেখছো, এই মাত্র এখানে তোমরা এখানে দেখছো, এই যে এরা এখানে ফর্মুলাটা কিভাবে লিখছে দেখছো, ডেল আর বাই আর ওভার এপসাইলন। দেখতে পাচ্ছ এখানে, যে গুগলে যে সার্চ করছিলাম গস ফ্যাক্টর, তো এটার সাথে দেখছো হুবহু মিলে যাচ্ছে আমাদের এখানে। এপসাইলনটা এখানে তুমি রিপ্লেস করতে পারবা। হ্যাঁ, তো অবশ্যই তাহলে তোমরা গস ফ্যাক্টরের সংজ্ঞাটাও কিন্তু তোমরা পড়বা। হ্যাঁ, এখানে তো যদিও লেখা নেই, তো তোমরা এই গস ফ্যাক্টরের ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এটার স্টেটমেন্টটাও তোমরা খুব ভালোভাবে পড়বা। তাহলে আমরা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করি, অনেক হাবিজাবি দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখো শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। এখন এইবার দেখো, হ্যাঁ, এই গস ফ্যাক্টর কি? স্টেইন গেজের সেন্সিটিভিটি, কত বেশি সেন্সিটিভ সে, কত সামান্য এপসাইলন দিলে কত বেশি রেজিস্ট্যান্সের চেঞ্জ সে ঘটায়, কত বেশি সে সেন্সিটিভ, এটার একটা পরিমাপ গস ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমরা ডেরিভেশন করতে চাচ্ছি। তো বলো তো, এই যে এইখানে আমি গস ফ্যাক্টর আনতে পারবো কিভাবে? এর দিকে একটু তাকাও তো, কি করতে হবে? উভয় পক্ষকে ডেল এল বাই এল দ্বারা ভাগ করতে হবে না? তাইলেই আমরা এই যে লেফট হ্যান্ড সাইডে এইটুকুর পরিবর্তে কি লিখে দিতে পারবো? গস ফ্যাক্টর, তাই না? এটা আনতে হবে না, নাহলে তুমি গস ফ্যাক্টর লিখতে পারবা। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব বলো? ডেল এল বাই এল দ্বারা ভাগ করে দিলে এটা কত থাকবে? 1। এখানে কত থাকবে? টয়েস নিউ, 2 নিউ। আর এখানে কিন্তু এরকম কাটাকাটি করার কোনো অপশন নাই। ডেল রো ওভার রো যেভাবে ছিল, তার নিচে কি থাকলো? ডেল এল ওভার এল। এবার মজার ব্যাপার দেখো, এই যে টোটাল সবাই মিলে কি বলো, রেজিস্ট্যান্সের চেঞ্জ না? টোটাল সবাই মিলে কি একটা কি নাম, এটা কি কি ঘটনা বলো? চেঞ্জ ইন
রেজিস্ট্যান্স, তাই কিনা বলো? এই রেজিস্ট্যান্স চেঞ্জে কার কার অবদান আছে বলো? তিনটা ভ্যারিয়েবল না? রেজিস্ট্যান্স কয়জনের উপর ডিপেন্ড করে? এল এর উপরে ডিপেন্ড করে, এর উপরে ডিপেন্ড করে, আবার রো এর কন্ট্রিবিউশনও আছে। সবার কন্ট্রিবিউশন আছে কি নাই জি স্যার বলো? হ্যাঁ, এইবার দেখো এই অন মানে কি সম্পূর্ণ না? অন মানে কি সম্পূর্ণ এক। ওই যে আমরা যখন ঐকিক নিয়ম করতাম তখন কি অন মানে সম্পূর্ণ বলতাম না? এখানে খেয়াল করো, সব থেকে বেশি কন্ট্রিবিউশন কার থেকে আসতেছে বলো? লেন্থ থেকে। হ্যাঁ, দেখো চেঞ্জ ইন আর ডিউ টু চেঞ্জ ইন কি বলো? লেন্থ না? কিভাবে বলতে পারলাম এটা? দেখছো এই যে লেন্থ কাটাকাটি হয়ে পুরো এক ফিরে পাইছি না আমরা এখানে। আর গস ফ্যাক্টরের মধ্যে যে পার ইউনিট লেন্থ ব্যাপারটা এর মধ্যে লুকায়িত আছে, এজন্য ওয়ান পাওয়া গেছে। মানে কি এটা কার জন্য বলো? লেন্থের কন্ট্রিবিউশন। এরপরে এই যে নিউ আসলে কে? নিউ এর মধ্যে কে লুকায় আছে বলো? নিউ কে? একটু তাকাও। নিউ মানে কি? ওই যে দৈর্ঘ্য আর পার্শ্ব বিকৃতির মধ্যে সম্পর্ক। তো মেইনলি আমাদের এই যে সেকেন্ড যে রাশিটা, সেটা কে ছিল? একটু আমরা এবার একটু পেছন দিকে যাই। নিউ কোথা থেকে আসছে? ডি কোথা থেকে আসছিল? কে। তাহলে এই যে সেকেন্ড অংশটুকু কার কন্ট্রিবিউশন বলো? রেজিস্ট্যান্সের চেঞ্জে এরিয়ার কন্ট্রিবিউশন। মনে পড়ছে? আর লাস্টেরটুকু তো দেখলে বোঝাই যাচ্ছে সবাই এখানে আছে, কাটাকাটি কিছু করতে পারি না আমরা, এখানে সবাই প্রেজেন্ট। তাহলে রেজিস্ট্যান্সের চেঞ্জে পিজিও ইলেকট্রিক বা পিজিও রেজিস্টিভ ইফেক্ট, তার যে কন্ট্রিবিউশন, ওই যে অনুপরমাণুগুলোর নিজেদের মধ্যে একটু পরিবর্তন হবে, পরিবেশ চেঞ্জ হবে, এসব কারণে রো এর মধ্যে যে চেঞ্জ আসবে, তার জন্য রেজিস্ট্যান্সের যে চেঞ্জের কন্ট্রিবিউশন সেটা হচ্ছে লাস্ট পার্টটুকু। এই ধরতে পারছো? দেখছো একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে কতভাবে এটাকে দেখা যায়, কতভাবে এটাকে কত কিছু এক্সপ্রেস করতে চাই, কত কথাই বলতে চাই। ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা আর একটু ছোট করে ফেলবো, তোমাদেরকে কিন্তু ডেরিভেশনটা আসবে এই পর্যন্ত। আমি তোমাকে বলবো যে গস ফ্যাক্টরের জন্য তার এই এটা তুমি ডিরাইভ করো, পারা যাবে? তো আমরা কি করব? পিজিও রেজিস্টিভ ইফেক্টটাকে, অর্থাৎ এই অংশটুকুকে আমরা নেগলেক্ট করব। হ্যাঁ, যদি পিজিও রেজিস্টিভ যে লম্বা করা বা খাটো করে ফেলা, টেনে লম্বা করা বা কম্প্রেস করে খাটো করে ফেলার ফলে রোয়ে বা ইন্টারনাল প্রপার্টিতে কোনো ইফেক্ট পড়বে না ধরে নিচ্ছি আমরা, সিম্পলিফাই করার জন্য। দেখো, ইফ দ্য পিজিও রেজিস্টিভ ইফেক্ট ইজ নেগলিজিবল, দ্য গস ফ্যাক্টর GF is equal to 1 plus twice nu। এ পর্যন্ত কি আসা যাবে? ভেরি গুড। এবার দেখো, মোটামুটি আমরা পড়াশোনা আজকের মতো শেষ, এই পর্যন্তই। বেশি আর আমি প্রথম দিন তোমাদেরকে বেশি প্রেশার দিচ্ছি না, আমরা পরের দিনগুলোতে একটু একটু করে বেশি সময় নেব। এই হচ্ছে একটা স্ট্রেন গজ, এটা কিন্তু হিউজ পরিমাণ ব্যবহার করা হয়। তোমরা মনে করতেছো যে কি পড়তেছি, এটা কোথায় লাগে? এটা কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় ব্রিজ, হ্যাঁ, কালভার্ট, এগুলো কিন্তু হিউজ পরিমাণে ইউজ করি। আমরা একটু ইউটিউবে যাই, তোমাদেরকে একটু ছবি দেখাই, ভিডিও দেখাই, তোমরা নিজেরাও এগুলো দেখবা, মজা পাবা। স্ট্রেন গজ কিভাবে কাজ করে? তো স্ট্রেন গজ কিন্তু খুবই চ্যাপ্টা, হ্যাঁ, যেখানে আমাদের একটু ওরকম যেমন দেখা যাচ্ছে ঠিক ওরকমটা একটু আমরা যাই, তোমরা দেখবা। দেখছো এই কিছু দেখা যায়? একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিগার, যদি আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কি বড় হবে? একটু দেখি ক্লিক করে। আচ্ছা, দেখি এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু যদি আমরা পাই, বেটার আমরা গুগলে যে ইমেজ দেখি। হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে তোমরা খুব স্পষ্ট বুঝতে পারবা। এই যে দেখছো, এখানে দেখছো একটা ফিজিক্যাল একটা স্ট্রাকচারের উপরে, দেখছো এই যে একটা খুব এই যে স্কচ টেপের মতো করে এটার উপরে অ্যাটাচ করে দেয়া, দেখছো? দেখতে পাচ্ছ? এখানে দেখো আবার দেখছো এই যে সিলিন্ডার, একটা স্টিলের সিলিন্ডারের উপরে দেখছো একটা স্ট্রেন গজ লাগানো, দেখছো কতটা পাতলা? এই যে অনেক ছবি আছে এখানে, তোমরা দেখলে বুঝতে পারবা। এখন এটা কিভাবে কাজ করে? এই যে আমাদের যে কন্ডাক্টর, যে লম্বা হবে বা খাটো হবে, সে কই বলতো? এই কিন্তু সেই কন্ডাক্টর, দেখছো? এটা কি আমাদের সেই কন্ডাক্টর, যা রেজিস্ট্যান্সটা কি হবে বলো? চেঞ্জ হবে। এখন মনে করো এইটাকে তুমি সুন্দর মতো কারোর
সারফেসে তুমি অ্যাটাচ করে দিছো। এখন এই সিলিন্ডারটা এ যদি তোমার হচ্ছে স্ট্রেস বা স্ট্রেইনের কারণে এ যদি মনে করো যে এখানে এই বরাবর যদি টান পড়ে, তাহলে তার সাথে ওকে যদি সুন্দরভাবে আমি অ্যাটাচ করে দিয়েছি, তাহলে কি হবে, এই যে পাতলা যে কন্ডাক্টর সেও কি হবে, একটু স্ট্রেস লাভ করবে নাকি করবে না বলো? তো দেখছো এই দুই টার্মিনাল আমাদেরকে কোথায় অ্যাড করা থাকবে বলো? একটা হুইটস্টোন ব্রিজের চতুর্থ বাহুতে অ্যাড করা থাকবে। তো হুইটস্টোন ব্রিজ আবার সিনারিওতে কেন আসতেছে? রেজিস্ট্যান্সের চেঞ্জটুকু মাপতে হবে না? কিভাবে মাপবো সেটা আমরা কি মাপবো বলো? হুইটস্টোন ব্রিজ মনে থাকবে? তাহলে এই দুই বাহুতে কোথায় যাবে বলো? এই যে এটা এক বাহু এইখানে, আর এক বাহু সে এইখানে। তাহলে কি হলো, দেখো ডিরেকশন অফ স্ট্রেইন, এটা যার উপরে অ্যাটাচ করা থাকবে, কোনো ব্রিজের উপরে মনে করো যে স্ট্রেইন গজটা তুমি অ্যাটাচ করে রাখছো, এখন ব্রিজের উপর দিয়ে যদি ওটার ওভারলোড হয়ে যায়, তাহলে কি হবে, ওই ব্রিজের যে পাত বা স্ল্যাব আছে ওগুলো অবশ্যই স্ট্রেস হবে। তো তার সাথে এটা অ্যাটাচ করা, তার ফলে কি হবে, এই যে কন্ডাক্টরটাও স্ট্রেস হয়ে লম্বা হবে বা খাটো হবে, কিছু একটা ঘটনা ঘটবে, যে থিওরি আমরা এখন পড়লাম। তার কারণে এর নিজস্ব রেজিস্ট্যান্সটা কি হবে, চেঞ্জ হবে। তো সেই রেজিস্ট্যান্সের পরিবর্তনটুকু আমরা মাপবো, মেপে আমরা কি করতে পারবো, ডেল আরটা মেপে ওই যে স্ট্রেইন গজ ব্যবহার করতেছি তার কি জানা আছে আমাদের বলো? গজ ফ্যাক্টর। তো গজ ফ্যাক্টর জানা থাকলেই, রেজিস্ট্যান্সের চেঞ্জ বুঝতে পারলেই বা মাপতে পারলেই আমি কি করতে পারবো বলো? স্ট্রেইন কতটুকু ছিল এটাতে যাওয়া যাবে নাকি যাবে না? আউটপুট থেকে ইনপুটের দিকে যাওয়া যাবে নাকি যাবে না বলো, ব্যাক ক্যালকুলেশন করতে করতে? যাবে স্যার। এই হচ্ছে আমাদের স্ট্রেইন গজ। হ্যাঁ, দেখো মেনি টাইপস অফ স্ট্রেইন গজেস আর হেয়ার। এটাকে বলা হয় বন্ডেড ওয়্যার স্ট্রেইন গজ। অনেক টাইপের স্ট্রেইন গজ আছে। তো আর এই রেজিস্ট্যান্সের পরিবর্তনটা হবে সেটা আমরা কিভাবে পরিমাপ করবো, এই কোশ্চেন যদি তোমার কাছে জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই তুমি কি বলতে পারবা যে আমরা একটা যে কোনো ব্রিজ ইউজ করতে পারবো, যেটা আমরা সর্ববহুল প্রচলিত রেজিস্ট্যান্স মাপার জন্য হুইটস্টোন ব্রিজ, সেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্সের পরিবর্তন কতটুকু সেটা পরিমাপ করতে পারবো। এবং এগুলোর ব্যবহার কোথায়, স্ট্রেইন গজের ব্যবহার কোথায়, এটা তোমরা এখান থেকে পড়বা। হ্যাঁ, স্ট্রাকচারাল স্ট্রেস অ্যানালাইসিস, মেজারমেন্ট অফ ফোর্স, প্রেসার, ফ্লো। তো স্ট্রেস মানে কি, পার ইউনিট এরিয়াতে ফোর্স, তার মানে কি স্ট্রেইন মেজার করা যাবে, আবার ফোর্স মেজার করা যাবে। তো ফোর্স আর স্ট্রেইন মেজার করা যাবে, তাহলে প্রেসারও সেম জিনিস, একক ক্ষেত্রফলে বল, সেটাও মেজার করা যাবে। ফ্লো, হ্যাঁ, চাইলে আমরা এটাও মেজার করতে পারি। এখানে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বা। দেখো স্মার্ট ব্রিজ, ইন অর্ডার টু কিপ ব্রিজেস ইন গুড কন্ডিশন। হ্যাঁ, স্মার্ট ব্রিজ বা অনেক হাই কনফিগারেশনের ব্রিজ বা কালভার্ট, এই টাইপের জিনিসগুলোকে যদি আমরা ভালো কন্ডিশনে রাখতে চাই, তো আমরা কি করি, সবসময় এগুলোকে আমরা কিন্তু ইন্সপেক্ট করি। হ্যাঁ, সবসময় এদেরকে একটা পর্যবেক্ষণে রাখি। তো দেখো পিপল ইউজ স্ট্রেইন গজ সেন্সরস অন ব্রিজেস টু মনিটর স্ট্রেসেস অন উইক পয়েন্টস অফ এ ব্রিজ। তাহলে একটা ব্রিজে তুমি যদি স্ট্রেইন গজ অ্যাটাচ করে রাখো, তাহলে ওটার কন্ডিশনটাকে তুমি রেগুলার মনিটর করতে পারবা। অনুরূপভাবে ইনডিরেক্টলি তুমি এটা দিয়ে কি করতে পারবা, ফোর্স মেজার করতে পারবা, প্রেসার থ্রু এনি ম্যাটেরিয়াল, স্ট্রেইন, এরকম অনেক ধরনের ব্যবহার কিন্তু এগুলো থেকে আমরা করি। তোমরা এখানে তো দেখেই বুঝতে পারতেছো তাই না, ইন্ডাস্ট্রিতে এগুলোর হিউজ ব্যবহার আছে না, সিলিন্ডারের গায়ে, ব্রিজে। হ্যাঁ, হিউজ পরিমাণ কিন্তু আমরা এই যে স্ট্রেইন গজগুলোকে আমরা বর্তমান সময়ে আমাদের মডার্ন প্রসেস অটোমেশন যেখানে আছে সেখানে এগুলোকে আমরা ব্যবহার করি। তো যাই হোক, মোটামুটি একটা খুব ছোট্ট অংশ আজকে আমরা কভার করলাম। তো সামনের দিনগুলোতে আমরা একটু সময় বেশি করে নিব। তো আজকের এই এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? খুব অল্প পড়াশোনা করছি কিন্তু কিন্তু এত ভেঙে ভেঙে বলছি জন্য আমাদের টাইমটা একটু বেশি লেগে গিয়েছে। তোমরা কি বুঝতে পারছো স্পষ্ট? কোনো সমস্যা আছে কোথাও? স্যার হ্যাঁ বলো। স্যার পিভি প্যানেল, টারবাইন এগুলাকে কি আমরা ট্রান্সডিউসার বলতে পারবো? পিভি প্যানেল কি করে, আমরা রেকর্ডিংটা একটু অফ করি। হ্যাঁ, পিভি প্যানেল কি করে বলতো? ওটাকে আমরা ট্রান্সডিউসার না বলে আমরা সেন্সর বলবো, ঠিক আছে? তাহলে সেন্সর আর ট্রান্সডিউসারের মধ্যে তাহলে স্যার পার্থক্যটা কি? খুব সামান্য পার্থক্য। দেখো সেন্সর কি করে, সেন্স করে, সে কি করে, কোন একটা ঘটনাকে সেন্স করে। তো সেই ঘটনাটার কোনো এনার্জি হতে হবে এমন কোনো কিছু নাও হতে পারে, ঠিক আছে? সেন্সর আর ট্রান্সডিউসারের ডিফারেন্স
আচ্ছা, আমরা একটু এটা সেভ করি। আরেকটা তুমি কি নাম বললে? স্যার টারবাইন। টারবাইন। টারবাইন তো অনেক রকমের আছে, গ্যাস টারবাইন, ওয়াটার টারবাইন। টারবাইন কি করে বলো তো? স্যার মেকানিক্যাল বা ফিজিক্যাল এনার্জিকে স্যার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এই টারবাইন কি এনার্জিতে কনভার্ট করে দিতে পারে অ্যাকচুয়ালি? স্যার টারবাইনের ভিতরে যে স্যার টারবাইনের কাজ কি? টারবাইন হচ্ছে তোমার কোনো একটা ওয়াটারের প্রেসার বা কোনো একটা গ্যাসের প্রেসারকে বা ভ্যাপারের প্রেসারকে কি করে, সে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয় না? পোটেনশিয়াল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে স্যার। কনভার্ট করে দেয়। তো এগুলাকে আমরা সচরাচর ট্রান্সডিউসার বলবো না, এগুলোকে আমরা মেশিন বলতে চাই কাইন্ড অফ, ঠিক আছে? যেখানে কোনো মুভিং পার্টস থাকে এবং এক ফর্মের এনার্জিকে অ্যানাদার ফর্মে কনভার্ট করে, তাকে আমরা কি বলি? মেশিন বলি না? জি স্যার। তো ওগুলাকে আমরা সচরাচর ট্রান্সডিউসার বা সেন্সর আমরা বলবো না, ঠিক আছে? ওগুলোকে আমরা মেশিনই বলবো, যেহেতু ওটা বাল্ক এনার্জি নিয়ে ওরা কাজ করে। আর ট্রান্সডিউসার বা সেন্সর এগুলো দেখছো একটু লোয়ার এনার্জিতে কাজ করে কিন্তু। জি স্যার। তো ভেরি গুড। তোমার মনে হয় যে কোশ্চেন গুলো জাগছে এগুলো দরকার। এরকম ধরনের কোশ্চেন জাগলেই বা কনফিউশন অ্যারাইজ করলেই বুঝবা যে না, আমি কিছু শিখতেছি বা কিছু ভাবতেছি। ওকে, তো তাহলে আজকের ক্লাসটাকে আমরা এখানে ক্লোজ করি নাকি? জি স্যার, ভালো হয় স্যার। স্যার স্যার আমাদের ক্লাস রেকর্ড লিংকটা বিএলসি দিবেন না স্যার? হ্যাঁ, বিএলসি তে দিয়ে দিব, সমস্যা নেই, পেয়ে যাবে তোমরা সবকিছু। এখন হচ্ছে তোমরা যদি একটু আমাকে কোঅপারেশন বা কোঅপারেটিভ হও, তাহলে আমরা যে গ্যাপটা হয়ে গেছে আনওয়ান্টেড কারণে, এগুলো আমরা কভার আপ করে নেব, ঠিক আছে? তো তোমরা একটু অবশ্যই সহযোগিতা